জি স্যার। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা গত ক্লাসে যেখানে ছিলাম একটু পর্যন্ত কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত আমরা কভার করছিলাম। আজকে হচ্ছে মূল বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মূল বিষয় আজকেই আর কি, ইনফ্যাক্ট এই ক্যাপিটাল বাজেটিং এর। তার আগে একটু রিভিউ করে আসি আমরা কোথায় ছিলাম। আমরা এই যে টাইম ভ্যালু অফ মানি এটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো নিয়ে কথা বলছিলাম। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স, টাইম ভ্যালু নিয়ে কথা বলছিলাম যে আজকের 1 টাকা 1 বছর পরে ওটা আজকের 1 টাকার মূল্য আরো কমে যায়, সেটা ইন্টারেস্ট রেট যা সেই অনুযায়ী কমে যাবে। যদি 10% ইন্টারেস্ট হয় তাহলে আজকের 1 টাকা 1 বছর পরে 0.909 এভাবে করে চার্ট করা আছে। এই চার্ট অনুযায়ী যা হয় আর কি, বা 15% হলে যা আছে চার্টে আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু চার্টে এগুলো পাওয়া যায়, বা অ্যানুইটি ফ্যাক্টর অ্যানুইটি ভ্যালু চার্টেও পাওয়া যায়। তো ডিসকাউন্টিং আমাদের ছিল টাইম ভ্যালু অফ মানিটা আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা হচ্ছে ডিসকাউন্টিং। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্টের যোগ হয়ে আমার ভ্যালুটা বাড়তে থাকলো, কম্পাউন্ড হতে থাকলো, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকলো। আর ডিসকাউন্টিংটা হচ্ছে আমার 1 টাকা ভ্যালুটা কমে কমে আগে প্রত্যেক বছর কমে কমে যা হয় তাই টাকা বলা ডিসকাউন্টিং। ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এক্সাম্পল গুলো আলোচনা করেছিলাম। আমরা দেখলাম যে এক্সাম্পল 5 বা 4 এ দেখছিলাম যে, যেমন এক্সাম্পল 4 এ দেখছিলাম ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 25,000 পাউন্ড রিসিভিং এট 6 years time if the interest rate is 10% per annum। তাহলে আমরা কি করছিলাম, ওই যে অ্যানুইটি টেবিল থেকে 6 years এর কলামে গিয়ে 6 years এর রোতে গিয়ে 10% কলামে কত অ্যানুইটি টেবিল ছিল, ডিসকাউন্টেড টোটাল কত ছিল সেটা দিয়ে আমরা গুণ করে 14,100 টাকা পাইছিলাম। মানে আজকে 25,000 টাকা 6 বছর পরে 10% ইন্টারেস্ট রেট থাকলে 14,100 টাকা হয়ে যায়। এই একটা ভ্যালু এরকম ধরনের একটা ভ্যালু ফর এক্সাম্পল একটা বের করছিলাম আমরা। তো এটাকে বলা হয় যে কস্ট অফ ক্যাপিটাল, বা এই যে ইন্টারেস্ট রেটটাকে আমরা যে উপরে যে ইন্টারেস্ট নিয়ে আলোচনা করছিলাম সেটাকে বলা হয় যে কস্ট অফ ক্যাপিটাল বা ইন্টারেস্ট রেট অথবা ডিসকাউন্ট রেট অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। যেটাই হোক না কেন একই মিনিং। এটাকে রেট অফ ইন্টারেস্টও বলতে পারে, কস্ট অফ ক্যাপিটাল বলতে পারে, ডিসকাউন্ট রেটও বলতে পারে, রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বলতে পারে। হোয়াট এভার দ্য কোয়েশ্চেন, যেখানে কোয়েশ্চেন যাই থাকুক না কেন মিনিংটা কিন্তু সেম। তা আজকে আমরা মূল বিষয়ে যাচ্ছি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। যখন আমরা ক্যাপিটাল ইনভেস্ট করব ওইটাকে অ্যাপ্রেজ করতে হয়। ওটাকে আমরা অ্যাপ্রেজাল মেথড কি কি সেগুলো নিয়ে আলোচনা করবো। তো কিছু অ্যাজাম্পশন আমাদের মাথায় রাখতে হবে, যেমন 4টা অ্যাজাম্পশনের কথা এটা বলতেছে যে অল ক্যাশ ইনফ্লোস অ্যান্ড আউটফ্লোস আর নোন উইথ সার্টেনিটি। সমস্ত ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লো সার্টেনিটি সহ নিশ্চয়তা আমরা জানি। এবং Number 2, sufficient funds are available to undertake all profitable investments. Funds গুলো আমাদের available আছে। আর নাম্বার 3 assumption হচ্ছে there is zero inflation। আমরা এখন ইনফ্লেশনের কথাটা ধরছি না, আমরা ইনফ্লেশন ছাড়াই কাজ এখন অঙ্কগুলো করব। and there is zero taxation। ট্যাক্সেশনও আমরা এখন এফেক্ট দিচ্ছি না। পরবর্তীতে চ্যাপ্টারে গিয়ে আমরা ইনফ্লেশনের এফেক্ট এবং ট্যাক্সেশন এফেক্ট নিয়ে আমরা দেখব কিভাবে এফেক্টগুলো দিতে হয়। আপাতত আমরা বেসিক জিনিসগুলোকে শিখব। These assumptions are considered in the next session। আছে গেল। তো দেখেন তাহলে অ্যাপ্রেজাল মেথড গুলো কি, এই 4টা হচ্ছে মুখ্য, যেগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বই চ্যাপ্টারের মধ্যে আছে, এটাই এই 4টাই মুখ্য। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। There are 4 widely used appraisal methods। 4টা অধিকতর বেশি মানে এই অ্যাপ্রেজাল মেথড গুলো ইউজ হয়, ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বা টেকনিক, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। নেট প্রেজেন্ট ভ্যালুকে সংক্ষেপে বলে NPV, নেট প্রেজেন্ট ভ্যালু NPV। কথাটা মনে রাখেন, NPVটাই বেশি আসবে আমাদের সামনে যখন আমরা মানে প্রবলেম সলভ করতে যাব তখন কিন্তু দেখবেন যে NPV শব্দটাই বারবার আসছে। শর্টকাটে NPV লিখে দেবেন। তাহলে প্রথমটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু কি জিনিস সেটা দেখবো, তারপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখবো, তারপর পেব্যাক পিরিয়ড দেখবো, তারপর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন দেখবো। এই 4টে আজকে আমরা কভার করার চেষ্টা করবো। নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড IRR both consider the time value of money। তাহলে আমরা যে টাইম ভ্যালু অফ মানি, ডিসকাউন্টিং রেট, অ্যানুইটি টেবিল এগুলো নিয়ে যে আলোচনা করছিলাম সেগুলোর মধ্যে এই নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন এই দুই ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করা হয়। আর পেব্যাক পিরিয়ড এবং অ্যাকাউন্টিং রেটটা মধ্যে ওইটা অল্পভাবে কনসিডার করা হয়।
আচ্ছা, এটাকে আবার বলা হয় যেখানে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হলে এটাকে বলা হয় ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো টেকনিক্স, ডিসিএফ টেকনিক্স। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে করব আমরা? নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে যে মানে আমরা আমাদের যা প্রজেক্টের জন্য যে আমরা খরচ করব আউটফ্লো অফ মানি, এবং ওটা খরচ করার পরে ইনিশিয়াল পিরিয়ডে আমরা খরচ করলাম, 1 বছর পর থেকে টাকা আসা শুরু করলাম, আমরা ইনকাম করা শুরু করলাম, ইনফ্লো অফ মানি। এই দুটাকে প্রেজেন্ট ভ্যালুতে এনে আমরা নেট করাটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। যেমন কত টাকা আসছে, কত টাকা গেল, আজকে 0 টাকা। এটা মিউট করেন তো, কেউ নতুন জয়েন করছে না, মিউট করেন। আমি আবার সবাই মিউট করি, একবার মিউট করছিলাম, আরেকবার সবাইকে মিউট করে আসতেছি, আপনারা আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, সো কি হচ্ছে এখন, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে দ্য নেট বেনিফিট অর লস অফ বেনিফিট, দ্য নেট বেনিফিট অর লস অফ বেনিফিট ইন প্রেজেন্ট ভ্যালু টার্মস from an investment opportunity. Net present value is the difference between the sum of the projected discounted cash inflows and outflows attributable to a capital investment. তাহলে আমাদের যে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমার মনে হয় ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যায়, সমস্যা নেই। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ইন্টারনেট একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে আজকে। আচ্ছা, the net present value is the difference between the sum of projected discounted cash inflows and outflows. তাহলে কি আসে, ডিসকাউন্টেড, এই শব্দটা দেখেন, ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস। তার মানে আমি তো হিসাব করব আজকে, যেহেতু আমি জিরো টাইম ইনভেস্ট করছি, মানে আজকে ইনভেস্ট করছি, মানে জিরো টাইম ইনভেস্ট করতেছি। সো আমার 5 বছর পরে এই প্রজেক্টের ইনভেস্টমেন্ট থেকে আমি কি বেনিফিটেড হবো নাকি বেনিফিট হবো না, নাকি লসে পড়ে যাবো, সেটাকে আমাকে আজকেই হিসাব করতে হবে। ইনভেস্টমেন্ট করার আগেই, ইনভেস্টমেন্ট করার 5 বছর পরে হিসাব করলে তো আমি হবে না, আমাকে আজকে বসে হিসাব করতে হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্টটা করবো ওটা করবো না, ডিসিশন মেক করতে হবে। সেক্ষেত্রে আমার 5 বছর পরে, 4 বছর পরে, 3 বছর পরে যা যা মানি ইনফ্লো হবে কিংবা আউটফ্লো হতে পারে, সাধারণত ইনিশিয়াল স্টেজে আউটফ্লোটা হয়, অন্যান্য বছরগুলোতে 1, 2, 3, 4, 5 বছর, 10 বছর পর্যন্ত টাকাটা ইনফ্লো হতে থাকে সাধারণত। তো সেক্ষেত্রে আমাকে আজকে হিসাব করতে হচ্ছে, ওই জন্য আমি আজকের দিনেই, আমি আগামী দিনের ইনকাম গুলোকেও আজকের কত মূল্য সেটাকে নির্ধারণ করার জন্য ডিসকাউন্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে কি হবে, যদি আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা, তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু, নেট এনপিভি, প্রেজেন্ট ভ্যালু আর নেট প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি, আমি ক্যাশ আউটফ্লো প্রেজেন্ট ভ্যালু করব, আর ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু করব, করার পরে আমি নেট করব। নেট মানে আউটফ্লো থেকে ইনফ্লো বাদ দিব, বা ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিব, আর নেট আসবে। নেট যদি ইনফ্লোটা যদি পজিটিভ হয়, যদি আমার ইনকামটা যদি মানে খরচ থেকে বেশি হয়, তাহলে নিশ্চয়ই আমার জন্য বেনিফিটেড, আমি সেটা এক্সেপ্ট করবো প্রত্যেকটা। আর যদি আমার ওইটা নেগেটিভ হয়, নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয়, তাহলে আমার জন্য ওটা ভাইবল হবে না, তখন আমি রিজেক্ট করবো প্রজেক্ট। এই হচ্ছে ডিসিশনের ক্রাইটেরিয়া। সো ডিসিশনের এখানে বলা আছে কিভাবে, এটা একটু পড়ি। এনি প্রজেক্ট, মানে ডিসিশন ক্রাইটেরিয়া কিভাবে দেখবেন আপনি, তার আগে লাইনটা পড়ি, কি পয়েন্টটা পড়ি। দ্য নেট প্রেজেন্ট ভ্যালু রিপ্রেজেন্টস দ্য সারপ্লাস ফান্ডস। সারপ্লাস ফান্ডস কথাটা কেন বলছে, ওই যে ইনকাম থেকে আমার এক্সপেন্সটা বেশি, সরি, এক্সপেন্স থেকে ইনকামটা বেশি হলে সারপ্লাস ফান্ড হবে। নেট প্রেজেন্ট ভ্যালু রিপ্রেজেন্ট দ্য সারপ্লাস ফান্ডস আফটার ফান্ডিং দ্য ইনভেস্টমেন্ট আর্নড অন দ্য প্রজেক্ট। সেটা নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হলে তো লস। দিস মিনস দ্যাট it tells us the impact on shareholders wealth. shareholder wealth এর মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে, শেয়ারহোল্ডারের ওয়েলথ কি বাড়বে না কমবে, সেটা আমি নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে হিসাব করে দেখবো। সুতরাং আমার ডিসিশনটা কি নিব, যদি আমার any project with a positive net NPV is viable, any project with a positive NPV is viable, or projects with a negative NPV are not viable. Are faced with mutually exclusive projects, choose the project with the highest NPV. যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা মানে তাহলে যেই প্রজেক্টে বেশি আমাদেরকে এনপিভি দেবে সেই প্রজেক্টটা নিব। এগুলো আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম, এবার তারপরেও আমি আজকে আলোচনা করতে হচ্ছে এই জন্য যে এটা আমাদের এই কনসেপ্টটা নিয়ে আমরা আগে ধাপ আমাদের।
তাহলে আমরা বুঝলাম যে net present value is the difference between the sum of the projected discounted cash inflows and outflows attributable to a capital investment. আচ্ছা, এখন একটা উদাহরণ দিছে এরা। তাহলে এখন দেখেন, suppose an investment problem, we calculate the net present value of certain cash flows at 12% to be $97 and at 10% to be 0. And yet, spelling আমি বলতে পারছি না, আচ্ছা যাই হোক, and yet at 8% the net present value of the same cash flows is plus 108. Another way of expressing this is as follows: if the company's cost of capital is 12%, the investor would be 97 out of pocket. If the investment earns a yield below the cost of capital, if the company's cost of capital is 10%, the investor would break even. That is, the investment yields a return equal to the cost of capital. যদি আমরা 10% হয় তাহলে net present value করার পরে আমরা দেখব যে if the cost of capital 10%, investor would break even, investment yield return equal to the cost of capital. যেটা রিটার্ন আসবে সেটা খরচ এবং আয় এবং ব্যয় সমান সমান হবে, সেটা ব্রেক ইভেন পর্যায়ে পড়ছে। আর যদি 8% হয়, if the company's cost of capital is 8%, the investor would be 108 in পকেটে আরো 108 টাকা আসবে। 12% হলে 97 টাকা চলে যাবে, 10% ইন্টারেস্ট রেট থাকলে তার ব্রেক ইভেন থাকবে, 8% হলে তার 108 টাকা পকেটে থাকবে। দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট আর্নস এ রিটার্ন ইন এক্সেস অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল। এই হচ্ছে একটা বেসিক কনসেপশনটা। আচ্ছা, assumption used in net present value and IRR. আমরা তো net present, আমরা তো payback time value মানে দিয়ে দুইটা টেকনিক ইউজ করব, একটা হচ্ছে net present value আর একটা হচ্ছে IRR। এই যে এই IRR এবং net present value এর মধ্যে কিছু assumption আমরা মাথায় রাখতে হয় আমাদের, সেটা হচ্ছে all cash flows occur at the start or end of year. এটা কিছু বিচ্যুতিও আছে, সেগুলো আমরা পরবর্তীতে পাবো। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্টস অকার অ্যাট ওয়ান্স, মানে T0 মানে টাইম জিরোতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অকার হচ্ছে। আদার ক্যাশ ফ্লোস স্টার্টস ইন 1 year টাইম, মানে 1 বছর পর থেকে ইনফ্লো গুলো আসে। ইনভেস্টমেন্টটা টাইম জিরোতে যাচ্ছে, ইনফ্লো গুলো টাইম 1 থেকে শুরু হচ্ছে। এটারও কিছু বিচ্যুতি আছে, এটারও কিছু মানে এটাও মানে এটা আমরা এখন আপাতত অ্যাজাম্পশন করে নিচ্ছি, পরবর্তীতে এটা চেঞ্জও আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আউটফ্লো ইনফ্লো হতে পারে, সেটা আলোচনা পরবর্তীতে পাবো। আপাতত এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার একটা প্রজেক্ট অ্যাপ্রেজালে চলে যাই আমরা। নেট প্রেজেন্ট ভ্যালু করে আমরা কি করব, প্রজেক্ট অ্যাপ্রেজাল কিভাবে করবো সেটা জানবো। মিকি লিমিটেড, আচ্ছা শুনতে পাচ্ছেন তো না আমাকে? আপনারা আছেন? আমি কি আছি আপনাদের সাথে? স্যার শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তো এক্সাম্পলটা কি? Mickey Limited is considering 2 mutually exclusive projects with the following details: Project A, Project B. ডিটেলগুলো দিয়ে কি হলো? প্রজেক্ট এ তে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 4,50,000 পাউন্ড, স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার 5 20,000 পাউন্ড। ইয়ার 1 এ এই যে তার অ্যানুয়াল ক্যাশ ফ্লোস গুলো দিয়েছে, ইয়ার 1 2 3 4 5, এই 5 বছর ধরে সে কি ইনকাম করবে। অ্যানুয়াল ক্যাশ ফ্লোস 1000 পাউন্ডে 2000 200 150 100 100 100, 5 বছরের 5 ধরেন অ্যানুয়াল ক্যাশ ফ্লো আসবে প্রজেক্ট এ তে। এবার প্রজেক্ট বি তে কি আরেকটা প্রজেক্ট, সেটা হচ্ছে ওটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ, স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার 10,000, আর ইয়ার 1 2 3 4 5 এ তার অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে 50 40 30 20 20। এখন assume that the initial investment is at the start of the project and the annual cash flows are at the end of each year. তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা টাইম 0 তে হবে, আর অন্যগুলো আমাদের ইনকাম গুলো হচ্ছে টাইম 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 5 হয়ে যাবে। এখন ওরা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে calculate the net present value for project A and B if the relevant cost of capital is 10%.
এটা একটা ওরা একটা চার্টও এরকে দিচ্ছে যে এই চার্ট অনুযায়ী করবেন। আবার নিচে বলছে যে ক্যালকুলেট which project has the highest NPV, হাইয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালু কোন প্রজেক্ট থেকে আমরা পাই সেটা বের করব। আচ্ছা, তো এখন দেখেন কিভাবে করবো। ডিসকাউন্ট ফ্যাক্টর 10%। এই ডিসকাউন্ট ফ্যাক্টর কোথায় পাবো আমরা? হয় ফর্মুলা দিয়ে করবো, কিন্তু ফর্মুলা দিয়ে করার আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের প্রশ্ন এক্সামিনেশন সময়, আমাদের পরীক্ষার সময়, পরীক্ষা হলে অ্যানুইটি টেবল আর প্রেজেন্ট ভ্যালু টেবল আমাদের সাপ্লাই করে থাকে, অথবা পরীক্ষার অঙ্কের নিচেই ওটাকে মেনশন করা থাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর কত বা ডিসকাউন্ট ফ্যাক্টর কত সেটা বলা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা চার্ট যেটা আমাদের অ্যানুইটি টেবল চার্ট আছে আপনাদের কাছে কি সেদিন দেখাচ্ছিলাম, আপনারা একটু ওই চার্টটা খুলুন, সবাই চলে যান ওই চার্টে। পাইছেন কিনা আমাকে রেসপন্স করুন যে হ্যাঁ চার্টটা খুঁজে পেয়েছেন। সবাই পাইছেন কিনা বলেন, আমাকে আরো বলেন, আমাকে বলেন। একজন বলছেন পাইছেন। পেজ নাম্বার 518। পেজ নাম্বার কত স্যার? 518। না, এখানে না, 11 নম্বর পেজ। আমি এটা বলি নাই, 511। আমি বলছি এই বইয়ের শেষে একটা ম্যাথস টেবল ফর ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু টেবল দেওয়া আছে, যেটা আমি ওই দিন দেখাইছিলাম আপনাদের চার্টটা। স্যার পাইছে স্যার, ওটা পাইছে দিকে 11 নম্বর। ওই টেবিলটা আনতে একটু, কারণ এটা আমি আপনাদের কাছে বুঝাই না দিলে আপনারা তো এটার জন্য আটকে থাকবেন। ওটা তো নিজেরাও বের করা যাবে ফর্মুলা দিয়ে। না না, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। হ্যাঁ, এটা আমরা তো আমাদের চার্ট দেওয়া থাকবে, আমাদের ওই টাইম ওয়েস্ট করার দরকারই নেই একদম। আমরা কি স্যার তাহলে এক্সামে ওই ফর্মুলা ইউজ না করে সরাসরি ওই ফ্যাক্টরের যে পয়েন্টটা থাকে ওটা বসাই দিলে হবে নাকি? না, আমি একদিন, আচ্ছা আমি গত ক্লাসে আপনাদেরকে একটা চার্ট দেখাছিলাম না? স্যার ওইটা বের করছি স্যার। আমি একটু বের করে দেখাচ্ছি, কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা জানতে হবে, এটা কিভাবে রিড করতে হয়, কিভাবে থেকে আপনারা বের করবেন সেটা আমি দেখাই আপনাদেরকে। সেদিন দেখাচ্ছিলাম ওই চার্টটা এই বইয়ের একদম শেষের 18 চ্যাপ্টার পরে আপনার যে পেপারের 11 নম্বর পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি এখানে আছে এই প্রেজেন্ট ভ্যালু টেবলটা। এখন বেরোবে, একটু ওয়েট করেন। করে যাবে পরে এটা মেল করতে হবে না, এটা মাছ মানে अवेलेबल, একদম আপনি সার্চ করলে পাবেন। দিস ওয়ান, এই যে প্রেজেন্ট ভ্যালু টেবলটা আসছে, এই টেবিলটা একদম বইয়ের শেষে 18 চ্যাপ্টারে শেষ করার পরে পারফরম্যান্স অপারেশন স্পেসিমেন 11 পৃষ্ঠায় আছে। সবাই পাইছেন কিনা একটু আমাকে বলেন না প্লিজ, কারণ এটা বুঝতে হবে তো আপনাদের। এই চার্টটা রিড করতে আপনাদের জানতে হবে। পেয়েছি স্যার। সবাই পাইছেন না? তাহলে এই চার্টে দেখেন, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টেবল। এখানে দেখেন কলামগুলোতে পার্সেন্টেজ দেওয়া আছে, 1%, 2%, 3%, 4%, এদিকে 10%, এদিকে আবার 11 থেকে 20% পর্যন্ত দুটো চার্ট দেওয়া আছে। আবার পিরিয়ড দেখা থেকে 1 থেকে 20, তার মানে 1 থেকে 20 বছর পর্যন্ত কোন পার্সেন্টে কত ডিসকাউন্ট হবে সেটার একটা চার্ট অলরেডি করে দেওয়া আছে, রেডি করা আছে। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম ইন দ্য এক্সাম বাই কম্পিটিং উইথ ইওর ফর্মুলা। দরকার নাই, ওই টাইমটা দিতে দরকার নেই, আপনার এখানে রেডি করা আছে, আপনি এটা জাস্টিফাইড, আপনি চার্টটা দেখেই করবেন। এবং চার্টটা পরীক্ষা হলে দেওয়া থাকবে, পরীক্ষা হলে চার্টটা দেওয়া থাকবে, অথবা প্রশ্নের মধ্যে যে প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে নিচে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো লেখা থাকবে। আচ্ছা স্যার, এখন দেখেন 10% দেখেন এখানে। ওকে সরি, হ্যাঁ বলেন কি বলছেন স্যার? যদি 20% এর বেশি দেয়া থাকে তখন 20% এর বেশি হবে না, হয় না। ডোন্ট ওয়ারি ফর দ্যাট। হ্যাঁ, ওরকম অত 20% এর বেশি আর্ন করবেন কোন প্রফিট কোন জায়গা থেকে করবেন আপনি? আছে নাকি এরকম ইন প্র্যাকটিক্যাল? যদি দিয়ে দেয় প্র্যাকটিক্যাল না, দিবে না, ডোন্ট ওয়ারি। প্র্যাকটিক্যাল 20% তো আপনি 20% ডিসকাউন্ট রেট, ও মাই গড, টু মাচ, তাই না? ব্যাংক ইন্টারেস্ট আপনার কত পার্সেন্ট? বাংলাদেশে আপনার এখন 6-7% করে দিচ্ছে।
আপনার অন্য দেশগুলোতে আপনার 0% রেটে ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংকে টাকা রাখবেন, কোনো ইন্টারেস্ট দিবেন আপনাকে, ইউনো। জাপানে টাকা রাখেন আপনার, জাপানে আমি শুনছি ওখানকার ব্যাংকগুলোতে আপনাকে কোনো ইন্টারেস্ট দেবে না, 0% হিসেবে রাখবেন, শুধু আপনি টাকা ব্যাংকে জমা রাখবেন। এই ওরা দয়া করে আপনার টাকাটা জমা রাখতেছে, বিষয়টা এরকম। যাই হোক, তারপর মূল কথায় আসি, আমরা কিভাবে করবো। আর ফর্মুলাটা আমাদের জানা থাকবে, যে ফর্মুলা প্রেজেন্ট ভ্যালুর জন্য 1 + r টু দি পাওয়ার -n এখানে লেখা আছে ফর্মুলা, এটাও মনের মধ্যে রাখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি যখন ওভাবে সৃষ্টি করতে পারবেন। বাট আমার দেখার মধ্যে এরকম কোনো সমস্যা কেউ পড়বে না, 20% এর ভিতরে অবশ্যই থাকবে আশা করি। তাহলে আসেন, তাহলে আমরা এখানে এই একটা টেবিল, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টেবিল, আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে পরের ইয়েতে, এটাকে বলা হয় কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু টেবিল। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রথম পৃষ্ঠাটা, দ্বিতীয় পৃষ্ঠাটা বলা আছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। আমি একটু উদাহরণ দিই, ওই দিনও আমি এই চার্টটা দেখাইছিলাম, আজকে আবার একটু বুঝাবো। যেমন মনে করেন ডিসকাউন্ট এক বছরে 10% রেটে, আমার যদি ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল যদি 10% রেটে হয়, তাহলে আমার প্রথম বছরের শেষে 1 টাকার মূল্য হবে 0.909 টাকা। কথাটা বোঝা গেছে? জি স্যার। দ্বিতীয় বছরে আমার 9 টাকাও থাকবে না, আজকের 1 টাকা, দ্বিতীয় বছরে গিয়ে আমার 10% রেট যদি থাকে, দ্বিতীয় বছরে ওটার আমার মূল্য হবে 0.826 টাকা, তৃতীয় বছরে 0.751 টাকা, চতুর্থ বছরে আরো কম, এভাবে করতে করতে 1 আর 20 বছরে গিয়ে 0.149 টাকা হবে 1 টাকার মূল্য। আজকের 1 টাকা 20 বছর পরে 10% হারে আমার হবে 0.149 টাকা মাত্র। কথাটা বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু চার্ট থেকে আমার ডিসকাউন্ট রেটটা পাইলাম। আর অ্যানুইটি রেটটা কি যোগ করে মনে করেন অ্যানুইটি পরের পৃষ্ঠায় যেটা অ্যানুইটি টেবিল আছে ওখানের মধ্যে একটা সঙ্গে যোগ করে মনে করেন 0.909 প্লাস 0.826 কত হয়? যেমন প্রথম বছরে এই যে এটা কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, কিউমুলেটিভ যোগ করে, যেমন প্রথম বছরে 0.909, দ্বিতীয় বছরে 0.909 যোগ 0.826। ওই যে আমরা চক্রবৃদ্ধি হারের যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা যারা আলোচনা করছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে ওই অ্যানুইটি টেবিলটাকে তাকে রিপ্রেজেন্ট করতেছে। 0.909 প্লাস 0.826 যোগ করলে 1.736 হয় কিনা আপনারা একটু দেখেন। 0.909 প্লাস 5 হয় স্যার, 735 হয়। ওই আর কি 5 আর 6 কথা একই, কোনো অসুবিধা নেই, ওইগুলোতে কিছু যায় আসে না। 1.736, 5 এর পরে নিশ্চয়ই একটা 5 বা কিছু থাকবে, 6ই হবে এটা রাউন্ড অফ করলে। তাহলে এটা হচ্ছে আমরা অ্যানুইটি টেবিল, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টেবিল। এখন আমরা এখান থেকে খুঁজে নেব 10, এই যে প্রজেক্টে চলে আসে তাহলে অঙ্কে, এই অঙ্কে দেখেন আপনার 10% রেটে আমার 5 বছরে, প্রথম বছরে 0.909, দ্বিতীয় বছরে 0.826, তৃতীয় বছরে 0.75, চতুর্থ বছরে 0.683, পঞ্চম বছরে 0.621। এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুলোকে আমরা এখন আমাদের ওই চার্টে, অঙ্কের চার্টে বসাবো। কথা বোঝা গেছে? আচ্ছা, আমি এখান থেকে চলে আসি, ধীরে এটাই ওটাও চলে গেছে। এক মিনিট আমাকে সময় দেন, আমি আবার আগের জায়গায় চলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, যদিও এই চ্যাপ্টার করতেছি, একটা কোশ্চেন, একটা মানে একটু সাজেশন ছিল আর কি স্যার। স্যার আমাদের ডিসিশন ট্রির আপনি তো একটা অঙ্ক করিয়েছিলেন, পেছনে আরো 2-1টা অঙ্ক ছিল স্যার, আপনি যদি একটু সময়ের ফাঁকে যদি এগুলো একটু ধরাই দিতেন তাহলে একটু ভালো হইতো, অথবা আমরা একটু বেশি প্র্যাকটিস করতে পারতাম। ডিসিশন ট্রিটা আপনি যেটা বুঝলেন আমরা এই চ্যাপ্টারগুলো একটু আগাই, আমাদের পরে আমরা সময় থাকলে ডেফিনেটলি বলবো। আর তাছাড়া আপনারা আমার সঙ্গে পরেও যোগাযোগ করতে পারবেন। চ্যাপ্টারটা শেষ করি, এটা তাহলে ভালো হয়। আপনারা মাঝখানে ইন্টারাপ্ট করেন না প্লিজ, একটা ফ্লো থেকে আপনি কেন এই কথা বলতেছেন? আমরা একটা ফ্লোতে আছি এখন। আপনার যদি সমস্যা থাকে আমি আপনাদেরকে ওপেন করে রাখছি, এনি টাইম আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো প্রবলেম হলে আমার সঙ্গে ফোন করে কথা বলবেন, আমি তো ওপেন করে দিচ্ছি আপনাদেরকে। সো নো ওয়ারি, আপনারা প্রিপারেশন থাকবেন, আমি আপনাদের অন দ্য ব্যাক, আমি অবশ্যই আছি, বিহাইন্ড দ্য সিন আমি থাকবো আপনার সঙ্গে, কোনো অসুবিধা নেই। আর এগুলো নিয়ে এখন আলোচনা করলে আমার মূল জায়গা থেকে আমরা সরে যাবো তো না, একটা ফ্লোতে আছে এখন।
প্রজেক্ট অ্যাপ্রেজাল, তাহলে আমরা কি করছি এখন, তাহলে প্রজেক্ট এ প্রজেক্ট বি কে আমরা এখন ডিসকাউন্টিং করে নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো আলোচনা করলাম at the rate of 10%, প্রথম ইয়ারে আমার কোনো ডিসকাউন্ট নাই, তাহলে জিরো ইয়ারে ডিসকাউন্ট ফ্যাক্টর 10% এর জায়গায় 1ই হবে। তারপরে ডিসকাউন্ট, আচ্ছা তার চেয়ে ভালো আমার মনে হয় যে সলিউশনটা করা যেখানে আছে সেখানে চলে যাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে সলিউশন করা আছে এখানে দেখেন আমরা কিভাবে করতে। তাহলে ওই যে ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে আমরা ডিসকাউন্ট টেবিল থেকে আমরা ডিসকাউন্ট নিয়ে আসলাম, ডিসকাউন্ট ফ্যাক্টর আনলাম, এখানে লিখলাম ডিসকাউন্ট ফ্যাক্টর লিখলাম 10% হারে, এখানে 10% হারে আমার ইয়ার 10% হারে ডিসকাউন্ট ফ্যাক্টর 10% লেখা থাকলে ভালো হতো। তাহলে আমরা 0.909, 2 ইয়ারে 0.826, আমরা যেটা ডিসকাউন্ট টেবিলে দেখলাম সেটাই 0.75, 0.683, 0.621। এবার প্রজেক্ট এ প্রজেক্ট বি, প্রজেক্ট এ তে আমার প্রশ্নে দেওয়া আছে 450, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, শুধু প্রশ্নের মধ্যে এই প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া ছিল না, আর বাকিটা দেওয়া আছে, এটা কিন্তু পুরো প্রশ্নটা এখানে আছে। তাহলে ক্যাশ ফ্লো ছিল আমার 0 ইয়ারে 450 ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট হচ্ছে কত 450। সেকেন্ড ইয়ারে আমার 200 ইনফ্লো ছিল, থার্ড ইয়ারে 150, ফোর্থ ইয়ারে 100, ফিফথ ইয়ারে 100, ফিফথ ইয়ারে 1 2 3 4 5 120, 100 100 200 150 100 100 200 120। এবার আমরা কি করব, এই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করব, মানে আজকের ভ্যালুটা বের করার জন্য করতেছি, প্রেজেন্ট ভ্যালু আজকের দিনের ভ্যালুটা কত, মানে 200 টাকার 1 বছর পরে পাবো, আজকের দিনের ভ্যালু কত টাকা, তাহলে কি করব ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করব। 1 বছর পরে আমার 1 টাকার মূল্য 0.909 হবে, তাহলে 200 টাকার মূল্য কত হবে, তাহলে 200 গুণ 0.909, তাহলে 118 টাকা 80 পয়সা হবে। বুঝতেছেন তো কথাটা বুঝছেন কি বলতে চাচ্ছি? হ্যাঁ জি স্যার। ও ফাইন। তারপরে সেকেন্ড ইয়ারে আমার ডিসকাউন্ট আরো কমলো 0.826, এটা আমি সেকেন্ড ইয়ারে ইনকাম হবে 150, গুণ করলাম, তাহলে আজকে দিনে আমি 2 বছর পরে যে টাকা পাবো আজকে দিন তার মূল্য 123 টাকা 90। এভাবে করে 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 ফিফথ ইয়ারে গিয়ে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর 0.621, 120 টাকা ইনকাম, গুণ করলে 74.52। তাহলে এই যে ইয়ার 1 থেকে 5 এগুলো সব আমার ইনকাম, তাই না? ইয়ার 1 2 3 4 5 এগুলো তো সব ইনফ্লো অফ মানি, টাকা আসতেছে। আর ইয়ে 0 ইয়ারে আমার টাকাটা বের হয়েছে, তাহলে 450 থেকে আমার এই টোটাল যে ইনফ্লোটা আছে এটা যোগ করেন। ইনফ্লো মানে 181 তে আপনি একটু হাতে কলমে করেন, কম্পিউটার ক্যালকুলেটর করেন, 181.8 প্লাস 123.9 প্লাস 75.1 প্লাস 68.3 প্লাস 74.52, টোটাল কত হয়? ওই টোটালটাকে 450 থেকে বিয়োগ করেন, তাহলে দেখেন 73.62 হয় কিনা। একটু প্র্যাকটিস করে ফেলেন, তাহলে হয়ে যাবে আজকেই। করেন 200 ইন্টু 0.909 প্লাস 150 এম প্লাস 150 ইন্টু 0.826 এম প্লাস, আবার 100 ইন্টু কত 0.751 এম প্লাস, তারপর আবার 100 ইন্টু 0.683 এম প্লাস, আবার 120 ইন্টু কত 621 এম প্লাস 74.5। 450 থেকে বিয়োগ করলে আমার 73.62 হয় কিনা? হয় স্যার, হয় কিনা বলেন? হয় স্যার, হয়। তাহলে আমরা কি করলাম, আমরা আজকের দিনে বসে বসে আমরা ইনভেস্টমেন্ট করার আগেই বসে বসে সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে আমার 450 টাকা আমি খরচ করলে 5 বছর পর্যন্ত যে আমার ইনকামটা আসবে তার আজকের দিনের মূল্যটা নির্ধারণ করলাম, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ কইরা, ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ কইরা করে, তারপরে ওটার টোটাল কি আমরা মানে টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো কে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো থেকে বাদ দিলে আমার 73.62 সারপ্লাস থাকে, এই সারপ্লাসটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। কথা বুঝছেন সবাই? কেউ বুঝেন নাই বলেন যে বুঝিনি। একবার ভাঙাই বলবেন স্যার, মানে 73 টাকা এটা কি আমার প্রেজেন্ট ভ্যালু?
প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটা হচ্ছে 73 টাকা থেকে নেট প্রেজেন্ট ভ্যালু, মানে টোটাল ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু, মানে এই যেমন 1 থেকে 5 বছর পর্যন্ত 181 টাকা 181.8 যোগ 123.9 করেন তো একটু আপনি ক্যালকুলেটরে যিনি প্রশ্ন করছেন। 181.8 যোগ 123.9 যোগ 75.1 যোগ 68.3 যোগ 74.52 কত হয়? 376.38 যা হয় ওটাকে 450 থেকে বিয়োগ করেন কত হয়? জি স্যার, প্লাস মাইনাস করলে যে 73.62। ওই যিনি আমাকে বলতেছেন কথা উনি কে? উনি করেন, উনি বলেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন। 450 থেকে আপনার যে 300 কত টাকা হয়েছে ওটা বাদ দিলে 73 টাকা 73.62 হয় কিনা? জি স্যার হয়। এখন স্যার এটা কি আমার প্রেজেন্ট ভ্যালু, মানে আমি এটা বর্তমান আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটার প্রেজেন্ট ভ্যালু কি এটা স্যার, মানে আগামী 5 বছরে যেটা পাবো? নেট প্রেজেন্ট ভ্যালু না, এটা হচ্ছে নেট, এটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। এটা প্রেজেন্ট ভ্যালুর নেট করছে, মানে আমার আজকে দিনে 450 পাউন্ড যেটা বেরোচ্ছে, তার আজকে তো এখন জিরোতে করতেছে, জিরোতে আমার 450 পুরাই আমার আজকের প্রেজেন্ট ভ্যালু। আউটফ্লোটা, ইনফ্লো গুলোকে আমি প্রেজেন্ট ভ্যালুতে হ্যালো আজকের দিনে কত টাকা হলো সেটা বের করলাম। আউটফ্লো প্রেজেন্ট ভ্যালু আসলো, ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু পাইলাম, টোটাল ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু পাইলাম। তাহলে আউটফ্লো থেকে ইনফ্লো বাদ দিলে আমার 73 টাকা 62 পয়সা হচ্ছে, যেটা এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রফিট যেভাবে বের করি, গ্রস প্রফিট থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে নেট প্রফিট পাই, হ্যাঁ, ইনকাম থেকে খরচ বাদ দিয়ে নেট প্রফিট পাই, গ্রস প্রফিট পাই, সেরকম নেট প্রেজেন্ট ভ্যালু। বুঝা গেছে? জি স্যার। এবার আসেন প্রজেক্ট বি। হ্যাঁ, এবার দেখেন প্রজেক্ট বি দেখেন, তাহলে একই রকম ভাবে প্রজেক্ট বি দেখেন, আপনারা এটা নিজেরা করে দেখেন মিলে কিনা। 100 তো 100ই হবে, আউটফ্লো 100, তাহলে আজকের দিনে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর 1 মানে 1, তাহলে 100 আউটফ্লোর আজকের মূল্য 100 টাকাই। তারপরে 50 টাকার 1 বছর পরে 10% 0.909 দিয়ে 50 গুণ করেন, 45.45 হবে। 0.826 দিয়ে 40 গুণ করেন, 33.04 হবে। 0.751 দিয়ে 30 গুণ করেন, 22.53 হবে। 0.683 দিয়ে 20 গুণ করেন, 13.66 হবে। 0.621 দিয়ে 30 গুণ করেন, 18.63 হবে। করার পরে এই টোটাল ইনফ্লো কত, ক্যাশ ইনফ্লো টোটাল প্রেজেন্ট ভ্যালু কত যোগ করব, যোগ করার পরে 100 থেকে বিয়োগ করলে আমার হয়ে যাবে 33.31। এই বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু করার টেকনিক। আচ্ছা, এবার ফিরে যাই আগের জায়গাতে। স্যার এখানে স্ক্র্যাপ ভ্যালু কি কোনো ক্যালকুলেশন আসবে না, আনবে না স্যার? স্যালভেজ ভ্যালুটা তো ওই যে আপনার 5th ইয়ারে দেখেন, স্যালভেজ ভ্যালুটা 5th ইয়ারে আপনার ইনফ্লোর সাথে যোগ হয়ে তারপরই আসছে, তাই 5th ইয়ারে দেখেন 5th ইয়ারে 120 লিখছে ক্যাশ ফ্লো প্রজেক্টেতে। আচ্ছা, আমি আমাকে প্রশ্নটা যাই, প্রশ্নটা কত পৃষ্ঠায় আছে বলুন তো? 476। হ্যাঁ, 5th ইয়ারে দেখেন। 5th ইয়ারে এটা ভালো প্রশ্ন করছেন আপনি, যে স্ক্র্যাপ ভ্যালুটা কি হবে। স্ক্র্যাপ ভ্যালুটা আমার ইনকাম। তো 5th ইয়ারে তো আমার ক্যাশ ইনফ্লো, এখানে প্রশ্নটা আছে 100। আমি প্রশ্ন চলে যাই, বা আপনার প্রশ্ন দেখেন, অঙ্কটা থাকে এখানে, সমাধানটা থাক। প্রশ্ন দেখেন, প্রশ্ন 476 পৃষ্ঠা দেখেন, সবাই আসেন। 5th ইয়ারে প্রজেক্ট এ তে ইনকাম বলতেছে 100, তাই না? জি স্যার। আর স্ক্র্যাপ ভ্যালু কিন্তু উপরে লেখা আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 450, তার নিচে লেখা আছে স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার 5 20,000। তাহলে স্ক্র্যাপ ভ্যালু হবে 20। তাহলে 5 বছর পরে আমার 20,000 টাকাও আমি রিটার্ন পাবো, আমার একটা ইনফ্লো হবে, ইনফ্লো মানে ওই 20 টাকা আর নর্মাল ইনফ্লো 100 টাকা যোগ করলে 120। তাহলে স্ক্র্যাপ ভ্যালুটা এখানে 120 চলে আসছে। আচ্ছা স্যার, এটা কি অ্যানুইটি হওয়ার কথা ছিল? ইনফ্লো যেটা 100 টাকা আছে, যেহেতু 5 বছরে, এটা কি অ্যানুইটি কেন হবে না? এটা ডিসকাউন্ট ফ্যাক্টর, এগুলো ডিসকাউন্ট ফ্যাক্টর, কথা ছিল না। 100, হ্যাঁ 100 স্ক্র্যাপ ভ্যালুটা কস্ট আমার থেকে 5 বছরে 5th ইয়ার
আবার বলেন কি বলছেন প্রশ্নটা? স্ক্র্যাপ ভ্যালু যেটা বা সেলভেজ ভ্যালু বলি, এটা তো আমরা স্যার কস্ট থেকে মাইনাস করি। এর আগে আমরা এরকম অঙ্ক করছিলাম। ভাই ওইটা তো ডেপ্রিসিয়েশন করতেছে না, এটা হচ্ছে যে আমি আমার প্রজেক্ট শেষ হওয়ার পর আমার যা থাকবে ওটা বিক্রি করে দিলে আমার এই পরিমাণ টাকা আমি পাবো, সেটা ক্যাশ ফ্লো কত সেটা সেই টাকাটাও যোগ হয়ে যাবে এটার সাথে। আমি আপনাদের কথা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনাদের কথা কিন্তু ব্রোকেন আসতেছে, আমার কথা কি আপনি স্পষ্ট শুনতে পান? আমি তো আপনাদের কথাগুলো ব্রোকেন পাচ্ছি। এটা শুনতে পাচ্ছি শোনা যায় স্যার, স্পষ্ট শোনা যায় স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেকের কথা কিন্তু আমার এখানে খুব ব্রোকেন আসতেছে, ভেঙে আসতেছে আর কি, ফ্রিকোয়েন্সি ডিস্টার্বেন্স আসছে। তো এখানে 120 টাকা কেন হলো আবার বলি, আমার 5th ইয়ারে ক্যাশ ইনফ্লো বলা আছে 100, হ্যাঁ, এবং 5th ইয়ারে ক্যাশ ইনফ্লো দুইটা ইনফ্যাক্ট, একটা হচ্ছে নরমাল ইনকাম 100 প্লাস স্ক্র্যাপ ভ্যালু 20, তাহলে 120। আর প্রজেক্ট বি এর ক্ষেত্রে নরমাল ইনকাম 5th ইয়ারে হচ্ছে 20 বলা আছে এবং স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ 5th ইয়ার 10 বলা আছে, তাহলে 30। তাহলে 5th ইয়ারে আমার প্রজেক্ট বি এর ক্ষেত্রে আর প্রজেক্ট এর ক্ষেত্রে 120, তাহলে ডিসকাউন্ট করে যা পাইতা, ডিসকাউন্ট করে যা পাইতা। তো আমরা এখন আবার প্রশ্নে চলে যাই। এই প্রশ্ন ছিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম জিনিসটা, ক্যালকুলেট দ্য উইচ প্রজেক্ট হ্যাজ টু বি হাইয়েস্ট ভ্যালু। তাহলে আচ্ছা, এবার এই হলো আমাদের মোটামুটি নেট প্রেজেন্ট ভ্যালু করার হিসাব। এই হিসাবটা মাথায় রাখবেন। এই হিসাব করে করে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন, প্রায় নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টেকনিক, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সুপিরিয়র দেন এনি আদার টেকনিক নেট প্রেজেন্ট ভ্যালুটা। সেটা আমরা এই অঙ্কের এক্সাম্পল 6 এর আরো দুটো কন্টিনিউশন আছে, পরবর্তীতে ওগুলো শেষ করার পরে লাস্ট অঙ্কে গিয়ে পাবো, সেখানে ডিসকাস করব। তারপরে আসেন, তাহলে অ্যাডভান্টেজ কি নেট প্রেজেন্ট ভ্যালু? কনসিডারস টাইম ভ্যালু অফ মানি, measure absolute profitability, considers cash flow, considers the whole life of the project. A company selecting projects on the basis of net present value maximization should maximize shareholders' wealth. And disadvantage is fairly complex, not well understood by non-financial managers. It may be difficult to determine the cost of capital. তো আমরা এখানে কেউ নন ফিনান্সিয়াল ম্যানেজার না, আমরা সব ফিনান্সিয়াল ম্যানেজার, ইনশাআল্লাহ আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তারপর আসেন, একটা ডিসকাস করা আছে আরো একটু ডিটেল। এবার আসেন আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা একটা ডিসকাউন্টিং ডিসিএফ টেকনিক্স এর, ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো টেকনিক্স এর মধ্যে এনপিভিটা কিভাবে করে পাইলাম। এবার দেখবো আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন রেট অফ রিটার্ন কি জিনিস, রিটার্ন যেটা পাবো সেটার রেট কি। তাহলে ইন্টারনাল শব্দটা আছে, তার মানে আমার আভ্যন্তরীণ ভাবে আমি যে রিটার্নটা পাবো সেটার রেট কি। ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR, দিস ইজ দ্য রেট অফ রিটার্ন at which the project has a net present value of 0. তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে ওই রিটার্নটাই আমি বের করব খুঁজে, সেটা হচ্ছে যেখানে আমার নেট প্রেজেন্ট ভ্যালু 0, মানে আমার যত টাকা আউটফ্লো হবে তার প্রেজেন্ট ভ্যালু এবং যত টোটাল টাকা ইনফ্লো হবে আমার কয়েক বছর ধরে তার প্রেজেন্ট ভ্যালুকে আমরা যোগ বিয়োগ করার পরে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে যেই রেটে, সেই রেটটাই হচ্ছে কি আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। সেটা আমরা একটা হিসাব করে একটা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। সুতরাং বুঝতেই পারতেছেন যে তাহলে আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হয়, বেশি হয়, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা প্লাস হবে। আর আইআরআর যদি আমি দেখি যে আমার কম, কস্ট অফ ক্যাপিটাল থেকে কম, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ হবে। সো আইআরআর যদি আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে আমার প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে, আর আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হয় তাহলে আমার প্রজেক্ট রিজেক্টেড হবে। সো দিস ইজ দ্য ডিসিশন ক্রাইটেরিয়া। সো if the IRR is greater than the cost of capital, the project should be accepted. Or if the IRR is less than the cost of capital, the project should be rejected. আচ্ছা, তো এটা IRR সম্বন্ধে আরেকটু আলোচনা দরকার আছে। IRR সম্বন্ধে মাথায় ঢুকান। Using the net present value method, present values are calculated by discounting cash flows at a given cost of capital
and the difference between the present value of costs and present value of benefits is the net present value. যেটা আমরা একটু আগে শিখলাম net present value কিভাবে করতে হয়। হ্যাঁ, present value of cost, difference between present value of cost and present value of income বা benefits, ওটা হচ্ছে বলা net present value. In contrast, কারো একটু নয় শুনতে পাচ্ছি, একটু মিউট করবেন প্লিজ। সবাই দেখার জন্য মিউট করবেন কিনা, একটু সবাইকে মিউট করুন তো, আমার সঙ্গে আনমিউট করে কথা বলেন। আচ্ছা, in contrast, the IR method of analysis is to calculate the exact rate of return. Calculate the exact rate of return that the project is expected to achieve. আচ্ছা, তাহলে if an investment has a positive net present value, it means that it is earning more than the cost of capital. যদি আমার যদি এনপিভি যদি নেট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ থাকে, তাহলে আমরা বুঝবো যে আমার নিশ্চয়ই কস্ট অফ ক্যাপিটাল জন্য যে টাকাটা আমি খরচ করি তার চেয়ে বেশি আমি ইনকাম করি বলেই তো আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হবে। তাহলে if the net present value is negative, it is earning less than the cost of capital. This means that if the net present value is 0, it will be earning exactly the cost of capital. বুঝছেন? নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 হয়, তাহলে বুঝবো যে আমার ইনকাম যা খরচ তা সেটা আমার একদম ওই কস্ট অফ ক্যাপিটালের মানে সঙ্গে আমার ইন্টারনাল রিটার্নটা সেম। তাহলে আবার বলি, if the net present value is positive, it means that it is earning more than the cost of capital. যদি net present value নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে কি কস্ট অফ ক্যাপিটাল থেকে এটা আর্নিং আমার কম হচ্ছে। আর যদি net present value আমার 0 হয়, তাহলে বুঝতে হবে কি এক্স্যাক্টলি আমরা যা ইনকাম করছি তাই খরচ করছি। কস্ট অফ ক্যাপিটাল এবং নেট প্রেজেন্ট আমার খরচ এবং ইনকাম সেম, ব্রেক ইভেন পয়েন্ট আছে। Conversely, the percentage return on the investment must be the rate of discount or cost of capital at which the net present value equals 0. This rate of return is called the IRR. তাহলে কি হলো আমার প্রশ্ন, আবার প্রথম দিকে দেখান প্রশ্ন এখানে চ্যাপ্টারে এখানে this is the return at which the project has a net present value of 0. তাহলে আমরা একটা ফর্মুলার মাধ্যমে নেট প্রেজেন্ট ভ্যালুটা 0 হয় কোন রেট অফ রিটার্নে, সেটাই আমাদের বের করে আমরা দেখতে হয়। ওই রেটটাকে বলা হয় IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো সেটা বের করার একটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা দিয়ে খুব ইজিলি বের করা যায়, সেটা ইন্টারপোলেশনের মাধ্যমে করা হয়। The steps in linear interpolation are calculate 2 net present values for the project at 2 different cost of capital. তো তখন দুইটা আমরা কি করি, দুইটা মানে আপনার কস্ট অফ ক্যাপিটাল ধরে নেট প্রেজেন্ট ভ্যালু বের করি। প্রথমে দুইটা রেটে ইন্টারেস্ট রেটে বা কস্ট অফ ক্যাপিটালে দুইটা রেটে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করার পরে ওইটাকে আমরা ফর্মুলাতে ফেলে তখন বের করি। ফর্মুলাটা কি? IRR ইকুয়াল টু L প্লাস উপরে NL ডিভাইডেড বাই NL মাইনাস NH ইন্টু H মাইনাস L। যোগ আবার NL মানে net present value at lower rate of interest divided by net present value at lower rate of interest minus net present value at higher rate of interest minus করে যা হবে তা into higher rate minus lower rate। তাহলে L plus NL divided by NL minus NH into H minus L। এই ফর্মুলাটা আমরা ফেলে আমরা IRR টাকে সহজে বের করতে পারি। তাহলে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। IRR কিভাবে করব? L plus NL divided by NL minus NH into H minus L। খুব ইজি। আচ্ছা, তাহলে এবার আসেন, এখানে একটা কথা মনে রাখতে হবে, the choice of rates। এখন আমি দুইটা রেট দিয়ে দিব, লোয়ার রেট হায়ার রেট। choice of rates to estimate the IRR can affect the answer provided by the formula। আমি ফর্মুলাতে যে রেটটা চয়েস কর যেটাই নি কেন, কম ডিফারেন্স হোক বেশি ডিফারেন্স হোক, এটা কিন্তু আবার ফর্মুলাতে একটা ইয়ে করতে পারে। তাহলে আমি কি করব, রেটটা কিভাবে চুজ করব?
ideally you should aim to satisfy two criteria. একটা হচ্ছে rates which are too far apart. অনেক দূরত্ব নিয়ে আপনারা রেটটা ধরিয়েন না। ইফতেখান আপু আপনার এটা মিউট করেন প্লিজ। কথা বলে শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে। ও মাই গড, অনেকক্ষণ কি কতক্ষণ শুরু নেই আল্লাহ মালুম। স্যার 1 মিনিট স্যার শুনুন, 1 মিনিট বেশি সময় হয়নি স্যার। 1 মিনিট সর্বোচ্চ। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করি, এটা আজকে ডিস্টার্ব খুব। আসছে স্ক্রিন আসছে? আচ্ছা ফর্মুলাটা বোঝাচ্ছিলাম, এটাকে ফর্মুলাটা কি বুঝতে পারছিলাম? এটা শুনতে পাইছিলেন আপনারা? জি স্যার। ক্রাইটেরিয়া স্যার, স্যাটিসফাই টু ক্রাইটেরিয়া। হ্যাঁ স্যার, তাহলে আমরা তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু যে রেট যেটা করবো, একটা লোয়ার রেট একটা হাই রেট করতে হবে আমাদের। তাহলে আমরা হাই রেট এবং লো রেট যখন চুজ করবো তখন কি করবো? বলতেছে যে না, do not use rates which are too far apart. অনেক দূরত্ব নিয়ে আপনারা রেটটা নিয়ে করেন না। Ideally 5% difference should be sufficient. Sufficient doesn't mean that আপনি 5% নেবেন, it could be 10% also হতে পারে, বাট ডিফারেন্স সাফিসিয়েন্ট হতে পারে। কিন্তু আবার আরেকটা ক্রাইটেরিয়া আছে, ওটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একটা প্লাস হয় যেন, একটা রেটে যেন আমরা রেট প্রেজেন্ট ভ্যালু প্লাস হয়, আর একটা রেট প্রেজেন্ট ভ্যালু যেন মাইনাস হয়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। Further the rate are away from each other, then the greater the amount of error in the IRR calculation. যদি আপনি বেশি ডিফারেন্সে ওই যে রেট হাই রেট এবং লো রেটটা নিয়ে আপনি যদি ফর্মুলা ফেলেন, তাহলে আপনার IRR ক্যালকুলেশনের মধ্যে একটু এরর থাকতে পারে, এটাই বলছে। সো আরটা হচ্ছে try to have one discount rate which gives a positive net present value and another which gives a negative net present value. তাহলে এটা খেয়াল রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ওরকম দুটো নেট প্রেজেন্ট ভ্যালু, মানে ওরকম দুটো IRR কস্ট অফ ক্যাপিটাল রেটটা বের করার মানে ধরতে চাইবো, একটা লোয়ার রেট বা একটা হাই রেট, যেখানে একটাতে পজিটিভ রেট আসে একটাতে নেগেটিভ আসে। আচ্ছা তাহলে একটা ফর্মুলাতে ফেলবো আমরা এখন চ্যাপ্টার যে একই এক্সাম্পল, হ্যাঁ কনসিডার 1। এখানে বলতেছে ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ প্রজেক্ট এ, ডিসকাউন্ট ফ্যাক্টর কোশ্চেন মার্ক পার্সেন্ট দিছে। একই প্রশ্ন, প্রজেক্ট এ তে আউটফ্লো 450, ইনফ্লো 200, 150, 100, 100, 120, 120 মানে 100 টাকা, ওই 20 টাকা এই সহ। 1 মিনিট গ্যাপ নিচ্ছি, আদান হচ্ছে। আপনারা 518 নম্বর পৃষ্ঠায় চলে আসেন সলিউশনে।
হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলছে, প্রশ্ন দেখেন একটু, আবার একটু লোক দেন 480 পৃষ্ঠায়, যে বলছে ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ প্রজেক্ট এ। প্রজেক্ট এর ইন্টারনাল রেট অফ রিটার্ন বলছে, এবং ওখানে প্রজেক্ট এর আউটফ্লো এবং ইনফ্লো দেওয়া আছে। তো এখন আমরা করবো কি, আমরা তো প্রজেক্ট এর এই যে উপরের অঙ্কে 6 নম্বর এক্সাম্পল প্রথমে শুরুতে গত নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সময় কি করছিলাম, 10% রেটে আমরা একটা অলরেডি প্রেজেন্ট ভ্যালু একটা করছিলাম। এই ক্ষেত্রে আমরা আবার 20% রেটে আবার একটা প্রেজেন্ট ভ্যালু বের করছি। আমরা কি করবো, আইআরআর এর মধ্যে ফর্মুলা ফেলতে গেলে একটা লোয়ার রেট অফ কস্ট অফ ক্যাপিটাল এবং হায়ার রেট অফ কস্ট অফ ক্যাপিটাল, দুই কস্ট অফ ক্যাপিটাল আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। মানে দুইটা ইন্টারেস্ট রেট লাগে? বুঝিনি এই কথাটা, আবার বলেন। স্যার দুইটা ইন্টারেস্ট রেট লাগে? দুইটা হ্যাঁ, দুইটা লাগে, একটা হাই রেট একটা লো রেট। তো লো রেটটা আমরা 10% ধরলাম, আর একটা নিলাম 20% নিয়ে। স্যার আমরা 20% বুঝলাম কেমন স্যার? বুঝলাম না, আমরা জাস্ট এটা ধরলাম, এটা জাস্ট নিয়ে নাও হইছে আর কি। এটা আমরা একটা আইআরটা বের করার জন্য আমরা ইন্টারপোলেশন মানে কি, আমরা এটা দর কষাকষি মতো আর কি, অনেকটা আমরা ফর্মুলা ফেলবো। একটা লো রেট আমাদের আছে 10%, এনপিভিটা যাতে নেগেটিভ আসে এরকম একটা ইন্টারেস্ট রেট ধরে নিতে হবে, যেটা একটাতে 10% পজিটিভ আসছে আর এটাতে 20% নেগেটিভ ধরলাম, নেগেটিভের মধ্যে আসলে সেটা আমি 20% দিলাম। তারপরে আমরা কি করলাম, প্রজেক্ট এ প্রজেক্ট বি, প্রজেক্ট বি তো নাই এখানে, প্রজেক্ট এটাই। তাহলে আমাদের এই 20% ডিসকাউন্ট রেটে নেট প্রেজেন্ট ভ্যালু হয় এখানে -25, ঠিক আছে না? এটা কি বুঝাবো দরকার আছে? তাও দেখেন, যেমন 450-এর আউটফ্লো ফার্স্ট ইয়ারে 450, আবার ফার্স্ট ইয়ারে 20% রেটে 200 টাকার ইনফ্লো। এটা বোঝা যাচ্ছে? এরপরে যেটা আমরা যে একটু আগে নেট প্রেজেন্ট ভ্যালু করে শিখছিলাম আগের অঙ্কে, নেট প্রেজেন্ট ভ্যালুতে একই রকম ভাবে 20% রেটে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হয় কত, -25। তাহলে এই ক্ষেত্রে আমার প্রজেক্ট এতে আমার নেট প্রেজেন্ট ভ্যালু ছিল 73.62 10% রেটে, আর 20% রেটে হয়ে যায় আমার -25। তাহলে আমি দুটো পেয়ে গেলাম, রেটও পেয়ে গেলাম, নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। এবার ফর্মুলা ফেলতে আমাদের কোনো আর অসুবিধা নাই। ফর্মুলা ফেলে কি দাঁড়ায়, IRR is equal to L plus NL divided by NL minus NH into H minus L, মানে হাই রেট মাইনাস লোয়ার রেট। তাহলে লোয়ার রেট কত? এখানে স্যার ফ্র্যাকশন ইউজ করে নাই না? ফ্র্যাকশন ইউজ করে নাই, ফ্র্যাকশন ইউজ করে। এখানে ফ্র্যাকশন ইউজ করাটা কোনো অসুবিধা নেই, মানে এগুলো তো যেটা আমাদের সব একটা ডিসিশন মেকিং এর একটা অ্যাজাম্পশনের মতো, এগুলো তার অ্যাকুরেসি কিছু নেই এখানে। আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার লামসামে চলে গেলে আপনার নো প্রবলেম এখানে, ঠিক আছে? নো প্রবলেম। তাহলে লোয়ার রেট থেকে আমরা আমাদের ইচ্ছামতো পারবো নাকি স্যার? হায়ার কভার যেহেতু 10% 20%। আচ্ছা, তো তাহলে আমরা ফর্মুলা ফেলি, লোয়ার রেট প্লাস নেট প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার রেট কত? নেট প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার রেট হচ্ছে 73.62, আমরা লামসাম ধরলাম, আমরা কম্পাউন্ড করলাম, মানে 0 টানলাম, 74 ধরলাম। আর নেট প্রেজেন্ট ভ্যালু 74 -25 হাই রেটটা করলাম, হাই রেট 20% মাইনাস লোয়ার রেট 10%। জাস্ট ফর্মুলা ফেলে দিয়ে ইকুয়েশনটা সলভ করলাম। তো দেখা যাচ্ছে আমাদের 10 প্লাস 0.74 ইন্টু 100, তাহলে যোগ করলে 17.5%, এটাই হচ্ছে আমাদের আয়রন। বুঝা গেছে জিনিসটা? তো এভাবে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে একটা ফর্মুলার মাধ্যমে আয়রনটা বের করবো। এবার আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে দেখেন, আমি আর প্রশ্ন যাচ্ছি এখানে, আপনারা প্রশ্ন তবে দেখেন 480 পৃষ্ঠায় বি রিকমেন্ড দেখেন 480 পৃষ্ঠায় কি লেখা আছে, কেউ একজন পড়েন তো। Calculate the internal rate of return of project B. You are given the following: at 10% the NPV was 33,310, and at 20% rate NPV is 8,510. At 30% rate NPV is -9,150. অলরেডি দেওয়া আছে সবকিছু। হ্যাঁ, সব দেওয়া আছে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে চলে যাবে। মাইনাস দেওয়া আছে, তাহলে দেখেন 30% মাইনাস, 30% এ মাইনাস দেওয়া আছে। তাহলে আমাদের তিনটা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে, 10%, 20%, 30%। স্যার হাইয়েস্ট আর লোয়েস্ট নিতে হবে। এখানে বলছে আমাদের প্রজেক্ট বি এর ইন্টারনাল রেট অফ রিটার্ন বলছে। তো প্রজেক্ট বি এর আমাদের এখানে 10%, 20%, 30% তিনটা এখানে আমাদেরকে বলা আছে। এবারে আমাদেরকে বলছে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করবো। এখন আমরা
আসলে কোন দুইটা ইন্টারেস্ট রেটের নেওয়াটা ঠিক হবে এবং কেন? স্যার 30% আর 10%। কেন হবে? 30% 20%। 30% এর মাইনাস আছে স্যার এনপিভি। নেগেটিভ একটা পজিটিভ নিতে হবে। স্যার ওইখানে আমাদের ক্রাইটেরিয়া বলছিল সর্বোচ্চ 5% ডিসক্রিমিনেন্সি হবে, মানে কম বেশি হতে পারে। এইজন্য আমাদের এখানে 20 আর 30 ভিতরে তাহলে এখানে স্যার যে দুটো মাসের কাছাকাছি সে দুটো নিতে হবে। হ্যাঁ আবার বলেন। আমাদের যে ফর্মুলা ছিল সেখানে বলা হচ্ছে বেশি ভালো হয়, 5% ডিফারেন্স হলে বেশি ভালো হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা ক্রাইটেরিয়াতে যাওয়ার সময় চুজ করার সময় বলা আছে যে চেষ্টা করতে হবে দুইটা রেটের মধ্যে একটা রেট যেন পজিটিভ এর রেজাল্ট এনপিভি হয়, আরেকটা রেটের যেন নেগেটিভ হয়। এই কথাটা কিন্তু বলা আছে। চুজ করবেন, একটাতে আপনার যেন নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হয়, আরেকটাতে নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয়। ওর ধরনের যেটা হইলে আপনার জন্য আপনি মোটামুটি এরর কম এরর নিয়েই আপনি আইআরটা হিসাব করতে পারবেন। এই কথা বলা আছে না? বলা আছে। এই জন্যই আমরা 20% আর 30% নিচ্ছি। তাহলে আমরা ফর্মুলা ফেলে দিই এবার। IRR equal to 20 plus 10% অফ পজিটিভ স্যার। হ্যাঁ ডিভাইড বাই যা হয় ফর্মুলা ফেলে আমরা পেলাম কত? 24.8%। ঠিক আছে? তাহলে আমরা প্রজেক্ট এ প্রজেক্ট বি এর এবার IRR টা পেয়ে গেলাম। এনপিভি পাইছি, প্রজেক্ট এ এর এনপিভি পাইছি, প্রজেক্ট বি এর এনপিভি পাইছি। এবার প্রজেক্ট এ এর IRR পাইছি, প্রজেক্ট বি এরও IRR বের করছি। প্রজেক্ট এ এর IRR বের করছি 17.5%, বি এরটা পাইছি 24.8%। ফাইন, তাহলে আমরা IRR শিখে ফেললাম। এবার আসেন আমরা স্যার এখানে ডিসিশন দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি যে আমাদের যে দুইটার ভিতর কোনটা চয়েস করব এমন কিছু আছে স্যার? আছে স্যার আমাদের চাইতে পারে না যে ডিসিশন দাও যে কোনটা হবে। হ্যাঁ যেটা আপনার IRR বেশি তাহলে ডিসিশন ক্রাইটেরিয়া আসেন। ডিসিশন ক্রাইটেরিয়া কি বলছে আমাদের? তাহলে এটাকে দেখাই, আপনাকে একটু আগে পড়ছিলাম আবার দেখাচ্ছি। এই যে বেশি হলে ওই প্রজেক্টে আমরা অ্যাকসেপ্ট করব, আর কস্ট অফ ক্যাপিটাল থেকে IRR লেস দেন হলে তখন আমরা ওই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ এই যে আমরা একটা কথা আপনাদেরকে পড়ে শুনেছিলাম এখানে, ওই জন্যই আমি পড়েছিলাম যেটা কনসেপ্টটা মাথায় ঢুকে, যে আপনার IRR এর ক্ষেত্রে একটা কনসেপ্ট বলা আছে এখানে যেটা আপনাকে ইউ শুড কনসিডার। এটা কোথায় গেল? IRR এর শুরুতেই একটা কথা পড়ছিলাম না আমরা 478 পেজ। সামনের ম্যাথে 3 নাম্বার ম্যাথে আছে স্যার ডিসিশন চাইছে স্যার 478 পেজে 478 স্যার 478 ডিসিশন ক্রাইটেরিয়া আসতেছি। হ্যাঁ এই যে কি লেখছে তাহলে, IRR is the rate of return at which the project has a net present value of 0. তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 কখন হবে? কখন নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে? আপনার যখন IRR-টা যখন আপনার কস্ট অফ ক্যাপিটাল থেকে ইনকামটা যদি আপনার বেশি হয় তাহলে আপনার নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হবে। যেমন এখানে দেখেন এইখানে কি লেখছে, ইফ অ্যান ইনভেস্টমেন্ট হ্যাজ এ পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু ইট মিনস দ্যাট, কি মিনস করে তখন, ইট ইজ আর্নিং মোর দ্যান দ্য কস্ট অফ ক্যাপিটাল। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হলে কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি দিন করছে না। নেট প্রেজেন্ট যদি নেগেটিভ হয় ইট ইজ আর্নিং লেস দ্যান দ্য কস্ট অফ ক্যাপিটাল। ইট মিনস দ্যাট দিস মিনস দ্যাট নেট প্রেজেন্ট ভ্যালু যখন 0 হবে ইট মিনস দ্যাট it is earning exactly the cost of capital. A decision criteria ki, if the IRR is greater than the cost of capital, the project should be accepted. IRR যদি less than the cost of capital, the project should be rejected. আর decision criteria আপনার এটার পরবর্তীতে আমরা এক্সাম্পল 6টা করার পরে কোন ডিসিশনটায় আমরা বেশি জোর দেব সেটাও আলোচনা আছে, সেটা আমরা একটু করব। তারপরে আমরা আসি এখন IRR-টা বুঝলাম কিভাবে করবো আমরা। হ্যাঁ
তারপরে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আরেকটা বের করা যায়, এটা আর আলোচনা করলাম না এখানে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের অঙ্কটা দেওয়া না এমন করে, বাট গ্রাফের মধ্যে একেও করা যায়, বাট ইটস ওকে, এটা আমাদের একটু জাস্ট মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। এখানে অঙ্কটার উপর করা থাকলে দেখাতে পারতাম। স্যার এটা একটা পড়ে দিলে স্যার আমাদের জন্য সুবিধা হতো এই জিনিসটা। পড়ে দিছি তো, চার্ট এখানে নাই, গ্রাফ চার্টটা থাকলে দেখাতে পারতে পারি। এটা তো স্যার এক্সেল লাগে। ওকে স্যার, এক্সেল দিয়ে করতে পারেন, এক্সেল দিয়ে করতে পারেন, হ্যাঁ এক্সেল দিয়ে করতে পারেন, অথবা গ্রাফ চার্ট দিয়ে করতে পারেন। The IRR where there are annuities and যখন আপনার IRR থাকে, IRR যখন annuities এবং perpetuities যখন থাকে, তো annuities and perpetuities সম্বন্ধে বুঝতে হবে। IRR where there are annuities and perpetuities. This section should only be reviewed after annuities and perpetuities have been studied later in this chapter. Calculating the IRR of a project with even cash flows. আমরা যেটা IRR করছি এখানে দেখেন আনইভেন ক্যাশ ফ্লো, এক এক বছরে এক এক ধরনের ইনকাম হয়েছে, ইভেনলি আসে না। যদি ইভেনলি আসে তাহলে কি হবে সেটা দেখবো। তাহলে ইভেনলি আসে মানে সমান ভাবে প্রত্যেক বছর বছর আসতে থাকছে, তাহলে দিস ইজ এ সিম্পলার টেকনিক, দেয়ার ইজ এ সিম্পলার টেকনিক অ্যাভেলেবল। খুব সিম্পল একটা টেকনিক আছে, ইউজিং অ্যানুইটি টেবলস। তখন আপনার অ্যানুইটি টেবল, এখানে আমরা আর ইভেন ক্যাশ ফ্লো করতে কি করছি, ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে প্রত্যেক বছর ডিসকাউন্ট ফ্যাক্টর হিসাব করছিলাম। এখানে আমরা ওই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যেটা অ্যানুইটি টেবিল আছে ওটাকে ইউজ করব। তাহলে কি হবে, if the project using annuity tables, if the project cash flows are annuities, that is where it equal cash flow from year 1 onwards. Find the step 1 number find the cumulative discount factor, initial investment plus annual inflow, annuity factor থেকে পাবো। Find the life of the project, আমরা look along the n year row of the cumulative discount factor until the closest value is found, or the column in which this figure is found is the IRR. ওই annuity factor কে আমরা annuity factor থেকে আমরা বাছাই করে আমরা বের করে বলবো যে অমুকটা, এইটা হচ্ছে আমার IRR যদি আমার ইকুয়াল ইনফ্লোটা প্রত্যেক বছর ঘটে থাকে। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। ইলাস্ট্রেশন দিস একটা, ফাইন্ড দ্য IRR of a project with an initial investment of 1.5 million and 3 years of inflows of $700,000 starting in 1 year. তাহলে এখানে 3 বছরে প্রত্যেক বছরই $7,000 করে ইনকাম হতে থাকবে, এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.5 মিলিয়ন, আর 3 বছর প্রত্যেক বছরে $7,000 করে, $7 লক্ষ করে আমার ইনকাম হবে স্টার্টিং ফ্রম 1 ইয়ার। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করবো আগে আমরা। এখানে কি করব, কিভাবে করব সেটা, প্রথমে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, টাইম 0 টাইম 1 to 3। টাইম 0 তে ইনভেস্টমেন্ট করলাম, ক্যাশ ফ্লো হলো আউট 1500, ব্র্যাকেটে লাগাম আউট, ইনফ্লো 700 করে। এখানে টাইম দেখেন 1 to 3, 1 থেকে 3 বছর, তাহলে 700 করে দেখলাম। 700 করে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বসাতে হবে আমাদের, এবং প্রেজেন্ট ভ্যালুটা বসাতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টর করতে পাবো আমরা ওই যে চলে যান সেই চার্টে, অ্যানুইটি টেবিল চার্টে চলে যান আপনারা, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, লাস্ট আপনার পেজ 11 ওখান থেকে পাবেন, অথবা এখানে বলা আছে, এখান থেকে দেখেন। The aim is to find the discount rate C, এই ডিসকাউন্ট রেট অ্যানুইটি টেবিল থেকে বের করব। The procedure and net present value of স্পেলিং এখানে বোঝা যাচ্ছে না, একটু রাখেন স্যার। নীল হবে, নীল, এনপিএম নীল, হ্যাঁ নীল। The aim is to find the discount rate C, আমরা সিটা বের করব, that produces the net present value of নীল। নীল হলে মানে IRR-টাই তো আমার net present value নীল হবে। Therefore the present value of inflows money must equal the present value of outflows. আমার 1500 যে আমার আউটফ্লো হবে, আমার ইনকাম এই 700 করে একদম নেট প্রেজেন্ট ভ্যালু যখন 1500 হবে, তাহলে আমার 0 হবে। তো 0 তে বের করতে পারলে ওই 0 যে রেটটা হয় সেই রেটে আমার IRR। সেজন্য বলতে যা, therefore the present value of inflows
এই 700 করে যত ইনফ্লো হবে প্রেজেন্ট ভ্যালুটা মাস্ট ইকুয়াল দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লোস। এই যে আমার ইনফ্লো 700টা যখন প্রেজেন্ট ভ্যালু 1500 হবে তখন তো আমার আউটফ্লোর সঙ্গে সেটা 0 হয়ে যাবে প্লাস মাইনাস করলে। তাহলে আমি এখন কি করব, ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লোস ইজ টু বি 1500 and the size of each inflow is 700,000, the discount factor required must be 1500 ভাগ 700, তাহলে কত হয় 2.143। আউটফ্লো কে আমরা 1500 কে আমরা 700 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে, বলে ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 2.143। এই 2.143 আমরা এখন খুঁজে নেব কোথায়, অ্যানালিটিক টেবিলে গিয়ে। This discount rate, which is the 3-year factor, can be found by looking along the 3-year row of the cumulative discount factor shown in the annuity table. এবারে আমরা চলে যাব annuity table, সেখানে আমরা 3-year রোতে গিয়ে দেখব যে এটা কোথায় ডিসকাউন্টটা কত পার্সেন্ট ডিসকাউন্ট ওখানে বলা আছে, কাছাকাছি কত আছে। যেমন 2.143 এটা 3 ইয়ার্স রোতে কত পার্সেন্টে আমরা আছে সেটা খুঁজে নেব। তো খুঁজে নিলে দেখা যাবে যে the figure of 2.140 appears under the 19% column, suggesting an IRR of 19% is the closest, সবচেয়ে ক্লোজ হচ্ছে 19%। এবার আপনারা অ্যানুইটি টেবিলে চলে যান, একদম শেষ পৃষ্ঠা যেটা আছে 18 চ্যাপ্টারের পরে স্পেসিফিক এক্সামিন পেপারের 11 পৃষ্ঠা চলে যান, একটু খুলেন ওটা। আচ্ছা আমিও যাই, আমাকে যেতে হলে তো ওখানে আবার ওই আরেক জায়গায় চলে যেতে হবে। স্যার পেয়েছি স্যার, 12 পৃষ্ঠায়। পাইছেন সবাই নাকি পান নাই? জি পাইছি স্যার। পাইছেন? জি স্যার। আপনি একা পাইছেন, আর কেউ পায় নাই এখনো? জি স্যার পাইছি। পাইছেন? আচ্ছা তাহলে দেখেন পিরিয়ড 3 তে দেখেন ওই যে 19% রোতে, পিরিয়ড 3 19% রোতে 2.140 অ্যানুইটি আনতে বলা আছে। আসছে নাকি? 2.140 appears under 19% column, suggesting an IRR of 19% is the closest. সবাই পাইছেন কিনা বুঝতেছি না আপনাদের কথাগুলো। স্যার পেয়েছি স্যার। ওকে তাহলে আমাদের এখানে আবার বলি কি হচ্ছে, আবার আমাদের the aim is to find out discount rate that produces the net present value of nil. Therefore present value of inflows must equal the present value of outflows of 1500. If the present value of inflows is to be 1500 and the size of each inflow is 700, the discount factor required, তখন discount factor রেকর্ড করলাম, must be 1500 ভাগ 700 করে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর 2.143। তাহলে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা কোথায় আছে খুঁজে নেব। তো 3 বছরের জন্য the discount factor row for which this is the 3-year factor can be found by looking along 3 years row of the cumulative discount factor shown in the annuity table. তাহলে অ্যানুইটি টেবিল আমরা খুঁজলাম, 3 বছরের কলামে চলে গেলাম, কলে গিয়ে আমরা এই 2.143 সবচেয়ে ক্লোজেস্ট পার্সেন্টটা কত সেটা খুঁজতে থাকলাম। খুঁজতে দেখলাম যে আমরা 19% হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট। সেখানে আমার অ্যানুইটি টেবিল দেখাচ্ছে 2.14 দেখা যাচ্ছে 19%টা। তখন আমি সাজেস্ট করলাম যে না, আমার আইআরআরটা এখানে 19%। এই হলো গিয়া মোট কথা। আচ্ছা তাহলে এবার আসেন, এবার একটু আগাই। ক্যালকুলেটিং আইআরআর অফ এ প্রজেক্ট ওয়্যার ক্যাশ ফ্লোস আর পারপিচুইটিস। এটা গেল অ্যানুইটি, এটা হচ্ছে পারপিচুইটি। অ্যানুইটি হচ্ছে কি আমার 3 বছরের জন্য বলা আছে ইকুয়াল অ্যামাউন্ট ইভেন ক্যাশ ফ্লো, টাইমটা কনফার্ম বলা আছে 3 বছর, কিন্তু সরি হ্যাঁ, আর পারপিচুইটির মধ্যে কি আছে, পারপিচুইটি হচ্ছে কি ইকুয়াল অ্যামাউন্ট, কিন্তু ওটা অনির্দিষ্ট কালের জন্য আসতেই থাকবে টাকা। অ্যামাউন্টটা ইকুয়াল কিন্তু টাইমটা কনফার্ম নেই, অনির্দিষ্ট কাল আসতেই থাকবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর যদি এরকম হয় এই ধরনের ক্ষেত্রে কি করবো, আইআরআর কি করবো ছিল স্যার বলেন।
স্যার আগের ম্যাথটাতে যে ইভেন বলতে আসলে এখানে কোন ইয়েটা অ্যাকচুয়ালি বুঝাইলো স্যার? কি ইভেন ক্যাশ ফ্লো আগের ম্যাথটা যে বললো যে মানে ক্যালকুলেটিং দ্য আইআরআর অফ প্রজেক্ট উইথ ইভেন ক্যাশ ফ্লো, প্রতি বছর ক্যাশ ফ্লো। ইভেন শব্দের অর্থ হচ্ছে মানে ইকুয়াল অ্যামাউন্ট, ইকুয়াল অ্যামাউন্ট ক্যাশ ফ্লো প্রতি বছর সেম অ্যামাউন্ট, ওটাকে বলে ইভেন। আর আনইভেন ক্যাশ ফ্লো এলাকে ভাঙা ভাঙা, যেমন আমরা এক্সাম্পল 6 এর প্রথমে করছে আনইভেন ক্যাশ ফ্লো, কোন মাসে 150, কোন মাসে 100, কোন মাসে 120, কোন মাসে প্রথম বছরে ছিল প্রথম বছর ছিল 200, তারপর ছিল 150, তারপর 100, ওটা হচ্ছে আনইভেন ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, আর এক্ষেত্রে 7,000ই 7 লক্ষই প্রত্যেক বছর 7 লক্ষ 7 লক্ষ 7 লক্ষ 7 লক্ষ, তাহলে এটা হচ্ছে 7 লক্ষ 7 লক্ষ প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট, এটা হচ্ছে ইভেন। আর যেটা ভাঙা ভাঙা আছে ওটাকে বলে আনইভেন। আচ্ছা আরেকটু প্রশ্ন স্যার, এই যে ডিসকাউন্টিং ফ্যাক্টরে যে এই 481 পেজে ব্র্যাকেট দিয়ে মাইনাস বি, ব্র্যাকেটের মধ্যে বি এ দেয়া আছে, এখানে বির জায়গায় যদি আমি ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বসাই স্যার 1 থেকে 3 বছরের, এখানে তো একটা ভ্যালু আসবে, নীল দেয়া কেন? না, ভ্যালুটা বের হবে, প্লাস মাইনাস করলে তখন বের হবে। আপনি তো ওটাই বের করবেন, এখানে আপনি সিটা বের করবেন নেট করার জন্য, শুধু ওখানে ওটা ওইভাবে যাবেন না, আপনি ওটা খুঁজে নিতে হবে আপনাকে ওই অ্যানুয়াল টেবিলে গিয়ে কত পার্সেন্ট আপনার ক্লোজের হয়। সো আমরা ওই যে অ্যানুয়াল ইনফ্লোকে আমরা 1500কে 700 দিয়ে ভাগ করার পরে আমরা 2.143টা কত পার্সেন্টে ক্লোজেস 3 বছর গুলোতে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই টেবিল থেকে বের করতে হবে, ওটাই বের করব। এবার যদি পারপিচুইটি হয় মানে অনির্দিষ্টকালের জন্য আমার ইনকাম আসতে পারে, তাহলে আরো সোজা, তাহলে আইআরআর অফ এ পারপিচুইটি হচ্ছে অ্যানুয়াল ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনটু 100, একদম সহজ, এটা আরো সহজ। তাহলে আমার অ্যানুয়াল ইনফ্লো যদি হয়, you find the IRR of an investment that cost 20,000 and generates 1,600 for an indefinitely long period. Indefinitely যখন থাকে তখন ওটাকে বলে পারপিচুইটিস। হ্যাঁ, তাহলে 1600, তাহলে অ্যানুয়াল ইনফ্লো 1600, ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000, ভাগ করলাম 100 দিয়ে গুণ করলাম 8% চলে আসবে। দিস ইজ দ্য IRR। আচ্ছা, এই হলো মোটামুটি IRR। অ্যাডভান্টেজ যেমন বলা আছে একটু জাস্ট টাচ করে দিই। আপনারা কেমন শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, ইন্টারনেট কতক্ষণ থাকে বুঝতেছি না, যদি চলে যায় ওয়েট করবেন আমার জন্য, কেমন? এখন শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ফাইন। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে কি, does consider the time value of money, percentage return, it is as a percentage return, it is easily understood by non-financial managers, considers cash flows, it considers the whole life of the project, it can be calculated without reference of the cost of capital, but the cost of capital is necessary in applying the decision criteria. A company selecting projects where the IRR exceeds the cost of capital will normally increase the shareholders' wealth. Disadvantage of Chiga, it is not a measure of absolute profitability. Interpolation only provides an estimate of the true IRR, fairly complicated to calculate, although spreadsheets now have built-in programs. Spreadsheet is the built-in program as IRR. The IRR of projects may conflict with the net present value. If this occurs, the net present value must take precedence. If it occurs, net present value must take precedence. IRR চেয়ে net present value টা প্রায়োরিটি বেশি যদি ডিসিশন মেকিং এ, সেটা একটু পরে আলোচনায় পাবো আমরা। তারপর আসেন net present value versus IRR. Both net present value and IRR are investment appraisal techniques which discount cash flows and are superior to the basic techniques discussed in the previous sessions. বুঝছেন, দুইটা কিন্তু আমাদের ডিসকাউন্ট করে ক্যাশ ফ্লোকে এবং superior to the basic techniques discussed in the previous session. আমরা অন্য সেশনে যেগুলো তার চেয়ে বেশি এটা superior. However, only net present value can be used to distinguish between two mutually exclusive projects, as
The diagram on the next page demonstrates. এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছে এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইয়ার 1 ইয়ার 2 এখানে প্রজেক্ট এ প্রজেক্ট বি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10 এটা 10 এখানে আবার ইয়ার 1 এ কিছু নাই ইনকাম নাই ইয়ার 2 তে 25 নেট প্রেজেন্ট ভ্যালু এখানে 10.7 এখানে আইআরআর 58.1 এখানে প্রজেক্ট বি তে নেট প্রেজেন্ট ভ্যালু 9 আইআরআর 70.4 আবার টোটালি বেশি এখানে দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু বেশি এখানে আইআরআর কম এখানে আইআরআর বেশি নেট প্রেজেন্ট ভ্যালু কম এটা ডায়াগ্রামিক করে আপনি you can solve. It can be seen that the net present value curves cross, but the vital piece of information is the firm's cost of capital. This is the actual cost of financing the project. That is, it is the cost of the company will have to pay the financing the initial 10 million investment. A 10 million investment. Here net present value 10.7, 10.9, 10% interest rate, 58% IRR, 70% IRR. Anyways, graphical presentation, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখা গেছে আইআরআর এবং নেট প্রেজেন্ট ভ্যালু যেভাবে আপনার ডিসিশন মেকিং এর জন্য কিভাবে করা যায় কি এনিওয়েজ ইট ইজ নট দ্যাট ভেরি ইম্পর্টেন্ট আমরা একটু আগাই The advantage of net present value is that it tells us the absolute increase in a shareholder's wealth as a result of accepting the project at the current cost of capital. The IRR simply tells us how far the cost of capital could increase before the project would not be drawn accepting. আচ্ছা এই মোটামুটি আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর সম্বন্ধে ডিসকাশন অঙ্কগুলো যা করেছি এই ধরনের অঙ্কই থাকবে এর চেয়ে বাইরে কিছু আপনারা পাবেন না এবার একটা আসেন যে পে ব্যাক পিরিয়ড আমাদের দুটো হয়ে গেল এনপিভি এন নেট প্রেজেন্ট ভ্যালু হলো আইআরআর হলো আর দুটো বাকি একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড আর একটা এআরআর পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে কি আপনার কত বছরের মধ্যে আপনি ইনফ্লোটা মানে ইনফ্লোটা হিসাব করে কত বছরের মধ্যে আপনার টাকাটা ফেরত পাচ্ছেন এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড যেমন খুব সহজ বিষয়টা payback period সমান সমান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশের মধ্যে ভাগ করলে যা তাই হচ্ছে payback period খুব সহজ পড়ি একটু the payback period is the time a project will take to pay back the money spent on it. It is based on expected cash flows and provides a measure of liquidity and risk. The quicker that an investor can recover the initial investment, the quicker they can reinvest it elsewhere, and the lower the risk of this particular investment. দেখেন এখানে কয়েকটা বিষয় বলছে আপনি একটা জায়গায় ইনভেস্ট করলেন যত দ্রুত ইনভেস্টমেন্ট টাকাটা আপনি তুলে আনতে পারবেন ওই টাকাটা আপনি তখন তাড়াতাড়ি অন্য প্রজেক্টে দিয়ে দিতে পারবেন অন্য প্রজেক্টে খাটাতে পারবেন so the quicker that an investor can recover the initial investment the quicker they can reinvest it elsewhere. তো এই জন্যই পেব্যাক পিরিয়ড হিসেবে করে দেখবো যে আমরা মনে করেন আমরা 2-3টা প্রজেক্ট আছে কোন প্রজেক্টের আমার পেব্যাক পিরিয়ডটা তাড়াতাড়ি কোন প্রজেক্ট থেকে আমি তাড়াতাড়ি টাকাটা আবার তুলে আনতে পারতেছি তাহলে পেব্যাক পিরিয়ডটা আমার কম হইলে আমার জন্য আমি ওই টাকাটা আবার রিইনভেস্ট করতে পারবো অন্যদিকে and the lower the risk of this particular investment riskটা তখন আমার কমে যাচ্ছে. This is the time which elapses until the investor capital is recovered. It considers cash flow only, unlike DCF techniques যেটা আমরা করলাম discounted cash flow techniques. It is assumed that the cash flows occur evenly during the year. তাহলে নেট পেব্যাক পিরিয়ড বের করলে আমরা সিদ্ধান্ত নিব কি হবে decision criteria হলো কি compare the payback period to the company's maximum return time allowed and if the payback is quicker the project should be accepted মনে করেন কোম্পানির একটা পলিসি থাকতে পারে যে আমি ইনভেস্টমেন্ট করব আমি 3 বছরের মধ্যে টাকাটা আমার তুলতে হবে this could be a company policy কিংবা 5 বছরের মধ্যে আমি একটা পেব্যাক চাই could be তাহলে কোম্পানির যে পলিসি যেটা অ্যালাউ করে তাহলে আমি এটার সঙ্গে আমার পেব্যাক পিরিয়ড হিসাব করে কম্পেয়ার করব এবং সিদ্ধান্ত তখন নিতে হবে যদি আমার compare the payback period of the company's maximum return time allowed
company's maximum return time allowed মানে হচ্ছে কি আমাদের পলিসি সেটা, and if the payback is quicker, the project should be accepted. Or faced with a choice, যদি আমার চয়েস থাকে between mutually exclusive projects এর মধ্যে আমার চয়েস করতে হয় কোনটা নেব কোনটা নেব না, সেক্ষেত্রে কি হবে, choose the project with the quickest payback period provided it meets the company's target payback period. মানে কোম্পানিতে পলিসি আছে। স্যার এটা কোশ্চেন আছে স্যার, বলেন স্যার। এখানে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যদি প্রত্যেক বছর একই না হয় তাহলে আমরা এটা পেব্যাক পিরিয়ড কেমনে করব? আচ্ছা সামনে দেখেন না কিভাবে করবো, আসেন। না সিস্টেম আছে তো স্যার, আমরা যদি একটা প্রজেক্টের ক্যাপাসিটি ওয়াইজ এভারেজ ধরে প্রতি বছর এস্টিমেট করা যায়, সমস্যা নেই। একটা আইডিয়া করা যাবে ইনভেস্টমেন্টের উপর বেস করে, যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সাপোজ 500 কোটি টাকা, তার মান্থলি টার্নওভার কত, ইয়ারলি কত, একটা এভারেজ ধরে তো একটা পেব্যাক পিরিয়ড এস্টিমেট করা যায়। পরীক্ষায় আসলে এভারেজ ধরে করলে তো আর হবে না, রিডিউসিং সিস্টেমে যেতে হবে। অ্যাকচুয়াল তো আর আমার তো অ্যাকচুয়াল আগে ইনফো লাগবে প্রতি বছর। ইভেন আনইভেন নিয়ে এখানে কথা আছে, আমরা আলোচনাটা সামনে পাবো স্যার। এই টেবল আমরা তখন এটা মানে আমরা সামনে আলোচনা পাবো, প্রশ্নটা রাখেন মাথায়, লেটস সি। হ্যাঁ, তো তাহলে পেব্যাক পিরিয়ড হচ্ছে কি আমরা কিভাবে করব, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। পেব্যাক পিরিয়ড মে নট বি for an exact number of years. To calculate the payback in years and months, you should multiply the decimal fraction of a year by 12 to the number of months. ঠিক আছে? অথবা ফ্র্যাকশন হিসেবে আমি বছর অনুযায়ী এবার তুমি আছে বোকা কত ফ্র্যাকশন সেটা দিতে। আচ্ছা দাও শেষ করো। একটা एग्जांपल দেখি আমরা তাহলে। Payback period example দেখি। An expenditure of 2 billion is expected to generate net cash flows of $500,000 each year for the next 7 years. প্রত্যেক বছর 5 লক্ষ করে ইনকাম হবে, আর 2 মিলিয়ন মানে 20 লক্ষ টাকা আমি যদি এক্সপেন্ড করি, প্রত্যেক বছর 5 লক্ষ যদি ইনকাম হয়, তাহলে ফর দ্য নেক্সট 7 ইয়ার্স পর্যন্ত আসবে। চলো কাজ করতেছি। আপনারা কি মিউট করেন তো প্লিজ, মিউট করেন। তাহলে কি দাঁড়াচ্ছে, পেব্যাক পিরিয়ডটা আমার কত? তাহলে ভেরি সিম্পল, বলেন আপনারা কিভাবে করব। আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো, তাহলে আমার পেব্যাক পিরিয়ড কত? পেব্যাক পিরিয়ড সমান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? $2 million is expected to generate net inflows of $500,000 each year. তাহলে পেব্যাক পিরিয়ড কত? 4 years স্যার। এক্স্যাক্টলি, একদম সিম্পল। 20 লক্ষকে আপনি 2 মিলিয়ন মানে 20 লক্ষ, 20 লক্ষকে আপনি 5 লক্ষ দিয়ে ভাগ করলে 4 ইয়ার্স, এটি হচ্ছে আমার পেমেন্ট পিরিয়ড। ভেরি সিম্পল। আর যদি আনইভেন হয়, however if cash flows are uneven, a more likely state of it, এটাই বেশি হতে পারে, the payback has to be calculated by working out the cumulative cash flow over the life of a project. Cumulative cash flow over the life of project. এখন বলতে calculate which project should the company select if the objective is to minimize the payback period. আচ্ছা, তাহলে এখানে আমরা আমার মনে হয় যে এটি চলে যাই, ওই সলিউশনে চলে যাই, so that you can understand better. Okay, -468 20 ও এখানে তো আছে, আমরা টোটালিতে আছে না, চলে যাবো কোথায়? 520 minus 468 52 দেখেন আনইভেনের প্রশ্ন করছিলেন যে আপনি দেখেন
আনইভেন ক্যাশ ফ্লো। এখন প্রজেক্ট এ প্রজেক্ট বি আনইভেন ক্যাশ ফ্লো। আমরা তো ওই যে এক্সাম্পল 7টা করলাম, পেব্যাক পিরিয়ডটা 4 বছর বের করছিলাম, 2 মিলিয়নকে 5 লাখ করে ভাগ করছি। এবার আনইভেন ক্যাশ ফ্লো, তাহলে ইয়ার 0 1 2 3 3 বছরে দিছে প্রজেক্ট এ প্রজেক্ট বি। তো 3 বছরের প্রজেক্ট এতে 200 150 100, আর প্রজেক্ট বি তে 1 2 3। হ্যাঁ, আমার 3 বছরে হিসাব করলাম, কি হলো তাহলে 3 বছর কেন হইলো? এই 450 আউটফ্লো 0 ইয়ারে, প্রথম ইয়ারে আমার 200 ইনকাম হইলো, তাহলে থাকলো আরো 250। দ্বিতীয় বছরে আরো 150 ইনকাম হইলো, থাকলো আরো 100। তৃতীয় বছরে আমি 100 আরো ইনকাম করলাম, থাকলো 0। তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এখানে 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? পেব্যাক পিরিয়ড আমার 3 বছর। স্যার কিউমুলেটিভ বলতে আমরা বোঝা যাচ্ছে প্রত্যেকটা যোগ করা স্যার, তাহলে এটা কেমন বিয়োগ হলো না স্যার? যোগ করে বলতে বুঝে কিউমুলেটিভ মানে আমার এই যে যোগ করে মানে ক্রমবর্ধমান না? হ্যাঁ, ক্রমবর্ধমান। তিনটা ক্যাশ ইনকামকে যোগ করেন, 200 যোগ 150 যোগ 100 কিউমুলেটিভ করেন, কত হয়? 450 হয় স্যার। 200 যোগ 150, হ্যাঁ 450 হয় না? 450 হয় স্যার। তো কিউমুলেটিভ, হ্যাঁ তো দিস ইজ কিউমুলেটিভ। তো 450 আমার গেল প্রথম বছর, আমার 200, তাহলে প্রথম বছর পেব্যাক পিরিয়ড এখনো হয়নি। ঠিক আছে স্যার। সেকেন্ড ইয়ারেও পেব্যাকটা এখনো পুরোটা পাইলাম না। থার্ড ইয়ারে গিয়ে পেব্যাকটা পুরোটা পাইলাম। থার্ড ইয়ারে আমার 100 টাকা বাকি ছিল, আমি পুরোটা পেব্যাক পেয়ে গেলাম। মানে ইন্টারেস্ট আমার যা খরচ করছিলাম 0 ইয়ারে, 3 বছরের শেষে গিয়ে আমার 0 হয়ে গেল। তার মানে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা 0 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা প্রজেক্ট, তার মানে স্যার আমরা হচ্ছে আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট প্রত্যেকে আমরা প্রত্যেক বছরের যে ইনফ্লোটা আসবে ওটা বিয়োগ করতে থাকবো। যখন এসে আমাদের ইনভেস্টমেন্ট উঠে যাবে বা রিকভার হয়ে যাবে, তখন আমরা বুঝবো শেষ, এটা পেব্যাক পিরিয়ড শেষ, এমন কিছু স্যার? শেষ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবার প্রজেক্ট বি তে তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এটা একটু ডিফারেন্ট হলো। প্রজেক্ট বি তে আমি ইনিশিয়ালি খরচ করছিলাম $100, 100 ইয়ার 1 এ পাইছি 50 ইনকাম হইলো, তাহলে আরো 50 বাকি রয়ে গেল আসতে। ইয়ার 2 তে গিয়ে পাইলাম আরো 10, আরো 40 পাইলাম ইনকাম হইলো, তাহলে আরো 10 আমার পেব্যাক বাকি আছে, আরো আমাকে আরো 10 আনতে হবে। ইয়ার 3 তে গিয়ে আমি পাইলাম কত? 30। তাহলে আমার এখানে 20 সারপ্লাস হয়ে গেছে, তাহলে হ্যাঁ 20 বেশি ইনকাম হয়ে গেল। তাহলে পেব্যাক পিরিয়ড 2 বছর আর 3 বছরের মাঝামাঝি হবে। হ্যাঁ, এখন তাহলে কি হলো? পেব্যাক পিরিয়ড এখানেও 3 বছর ধরতেছি আমরা, কিন্তু note the question states that cash flow only arise at year ends if they were to arise evenly throughout the year, then a more accurate payback period would be 2 years 4 months. কি হচ্ছে স্যার? এক্স্যাক্টলি হবে। জি স্যার, এটা এক্স্যাক্টলি রাইট। মানে 2 ইয়ার্স 4 মাসে আমার জিরোতে চলে আসে। হ্যাঁ, 2 years 4 months যদি আমি এক্স্যাক্টলি 2 year 4 month কেমনে বের করব? এটা ইভেনলি আসছে এবং এন্ড অফ দা ইয়ার আসবে, এই ফর্মুলা বলা আছে আমাদের। সেটা আমরা হচ্ছে 10 ভাগ 30 into 12 minus 10 ভাগ 30 into 12 months হলো 4 months into 12 months। ওকে, 10 ভাগ 10 কত থেকে আসলো? এই যে 30, তো 10 টা হচ্ছে নেগেটিভ, বাকি ছিল 30 আমার ছিল, এই যে এখানে 10 ছিল, 10 ভাগ 30 into 12 months। তাহলে আমরা এই যে 10 টাকে ইনকাম করতে কত মাস লাগে? ওকে স্যার, বুঝতে পারছি। 4 মাস লাগে, 4 মাস লাগে। তো আমাদের তাহলে এক্স্যাক্টলি যদি অ্যাকর্ডিংলি করে 2 years 4 months। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ আপনারা সবগুলো পারবেন। এগুলো নাথিং ডিফিকাল্ট টু কম্পিউট, বাট there are so many things to conceptualize. স্যার এই পর্যন্ত যতগুলো চ্যাপ্টার হয়েছে সবগুলোই মোটামুটি পারফেক্ট এক্সেপ্ট 11 নম্বর চ্যাপ্টারটা সারা আর কি। ফাইন, দ্যাটস গুড। 11 এবং 12 চ্যাপ্টারটা, 11 নম্বর চ্যাপ্টারটা ফর্মুলা বেসড বেশি। কি করবেন? ফর্মুলা আর হলো নিউ কনসেপ্ট, ওই যে ডিসিশন ট্রি, অনেক ডিসিশন ট্রিটা আপনারা যে নিশ্চয়ই করছেন, ইতে অনেকে করছে, বাট আমি বলবো যে অত বেশি আমি করছি স্যার, ইয়ারে ছিল স্যার, ছিল। আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমার টাইম শেষ আমাদের, তাই না? টাইম শেষ নাকি আমাদের? জি স্যার, জি স্যার, জি স্যার, টাইম শেষ স্যার।
টাইম শেষ হলে আমরা আজকে এখানে ডিসকন্টিনিউ করব। স্যার আমাদের কি আরেকটা ভাই এআরআর বাকি আছে না এই চ্যাপ্টারে, ইনভেস্টমেন্টের কনসেপ্ট একটা বাকি এখনো। এআরআর বাকি আছে। জি স্যার, জি স্যার। অ্যানুয়াল রেট অফ রিটার্ন, হ্যাঁ এআরআর বাকি আছে, আমাদের 3টা হয়ে গেল। আরো কিছু এই 4টা বেসিক টেকনিক্স এর সঙ্গে কিছু রিলেটেড কিছু বিষয় আছে, এই যেমন আজকে করলাম ইভেন ক্যাশ ফ্লো, আনইভেন ক্যাশ ফ্লো, তারপরে ধরেন হতে পারে বিভিন্ন ডিসকাউন্ট রেট হতে পারে, হ্যাঁ, তারপরে ইনফ্লোটা ইয়ার 0 ইয়ার 1 হইলো না, 3 বছর পর থেকে ইনফ্লো হইলো। এগুলা কিছু এক্সট্রা কিছু কাজ আছে যেগুলো আমরা কনসেপ্ট গুলো মাথায় ঢুকে রাখবো। বাট বেসিক 4টা টেকনিক, এটাকে মনে রাখবেন। কি কি বলেন দেখি, আমি বলবো না, আপনারা বলেন কি কি 4টে জানবো আমরা। এনপিভি, পেব্যাক পিরিয়ড, আইআরআর, এআরআর। ফ্যান্টাস্টিক, এগুলা হচ্ছে বেসিক। আর বাকিগুলো হচ্ছে বাকিগুলো রিলেটেড কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো। নেক্সট চ্যাপ্টার তাই, নেক্সট চ্যাপ্টারে আমার ইনকাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট আছে কিংবা আমার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়েও দেখতে পারবো। সো যতটুকু আজকে পড়ছি আমরা, এটাকে অবশ্যই রিভিউ করবেন। প্রশ্ন চ্যাপ্টার 12 চ্যাপ্টার 13 থেকে প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষাতে। সো বাসায় আপনারা এখন আজকে রিভিউ করে ফেলবেন যাতে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়, আর আমাদের প্রিপারেশনটা আমাদের ক্লাস করতে করতে প্রিপারেশনটা হয়ে যাবে। বেসিক প্রিপারেশনটা ইনশাল্লাহ এই আমার ক্লাস করতে করতে আপনাদের হয়ে যাওয়া উচিত, কারণ আমি একদম ফোকাস করতেছি ওই জায়গাগুলোতে যেগুলোতে আপনাদের বেশি কনসেপ্টটাকে যেগুলো মাথায় নিতে হবে। আমি কিন্তু কম্পিটিশনাল হিসাব নিকাশের মধ্যে বেশি কনসেন্ট্রেশন করতে চাচ্ছি না এখানে। কেন চাচ্ছি না? এগুলো আপনারা এগুলো ভেরি ইজি, এগুলো পারবেন। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হিসাবটা করা কোনো ব্যাপারই না। জি স্যার, ট্রাই অন দ্যাট লাইন, ইনশাআল্লাহ প্রিপারেশনটা ভালো হবে আপনার সবার, এবং সবাই দ্রুতই পাস করতে পারবেন আশা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমরা দোয়া করি। ভালো করে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।